আচ্ছা। তে আমাদের আজকে ত্রিকোণমিতি নিয়ে কথাবার্তা হবে। দেখা যাক ত্রিকোণমিতিতে আমরা কি শিখতে পারি। 25 তারিখ এক্সাম। আচ্ছা, হোক এক্সাম, হোক এক্সাম হওয়া ভালো। তা ত্রিকোণমিতি সম্পর্কে আপনাদের আমি ছোট্ট কয়েকটা জিনিস শুধু শিখাবো, তো আমারই কিছু না, আমারই কোনো জিনিস লাগে না। ত্রিকোণমিতির মূল কনসেপ্টটা কি আসলে? ত্রিকোণমিতির মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখন একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো, এই সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে এখানে একটা কোণ থাকে হচ্ছে সমকোণ, মানে এই এখানে থাকে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? আর বাকি যে দুইটা কোণ, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, আর বাকি যে দুইটা কোণ থাকে, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। হ্যাঁ, কথাগুলো যদি না শুনেন তাহলে হচ্ছে মানে পরবর্তীতে কিন্তু আর সম্ভব হবে না। খুবই অ্যাটেনশন সহকারে এগুলো শোনার চেষ্টা করবেন। তে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুইটা কোণ আছে। ধরেন আমরা যদি এটা এ, এটা বি এবং এটা সি নেই, তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোণ এ এবং কোণ সি হচ্ছে আমাদের আহ আপনার হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক পরিমাপ নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, আমরা কিন্তু সমকোণের ত্রিকোণমিতিক পরিমাপ নিয়ে আলাপ করবো না, আমরা আলাপ করবো হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক পরিমাপ নিয়ে। ঠিক আছে, তো এখন চলে আসেন, আমাদেরকে প্রথমে আগে বুঝতে হবে এই যে তিনটা বাহু, সমকোণী ত্রিভুজে যে তিনটা বাহু থাকে, এই তিনটা বাহুর তিনটা নাম আছে। তো প্রথমটা, এইটার নাম হচ্ছে অতিভুজ, মানে আমরা এসি যেটা, এসি যেটা সেটার নাম হচ্ছে, এইটাকে বলা হবে অতিভুজ। আমরা সংক্ষেপে অতি লিখে রাখি। হ্যাঁ, অতিভুজ। আর আপনার হচ্ছে আমরা কোণের ভিত্তিতে আহ, লম্ব এবং ভূমিকে নির্ধারণ করব কোণের ভিত্তিতে। আপনার ধরেন যদি আমরা যদি কোণ এ বিবেচনা করি, কোণ এর বিবেচনা করি, তাহলে লম্ব হবে হচ্ছে বিসি। হ্যাঁ, বিসি। আর ভূমি হবে আপনার এবি। ওকে। আর যদি আমরা কোণ সি বিবেচনা করি, তাহলে এবার লম্ব হবে আপনার হচ্ছে এবি, আর ভূমি হবে হচ্ছে আপনার বিসি। এই বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? মানে এখানে সবাই তো বেশি নাই, চারজন আছে, চারজন কি বুঝতে পারছেন যে মানে লম্ব কোনটা, ভূমি কোনটা এবং কেন? মানে আমাদের কোণের ভিত্তিতে যে লম্ব ভূমি পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারছেন আপনারা? মানে কোণ এ কে যখন আপনি বিবেচনা করবেন তখন লম্ব হবে হচ্ছে আপনার বিসি, আর কোণ সি কে যখন বিবেচনা করবেন তখন লম্ব হবে হচ্ছে এবি, আর অন্য বাহুটা থাকবে হচ্ছে তখন কি ভূমি হিসাবে। হ্যাঁ, আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের, এটা প্রথমে বুঝতে হবে। এটা যদি আপনি মানে কগনিজেন্সে না নিতে পারেন তাহলে নেক্সট কিন্তু আপনার সমস্যা হবে, একটু পরে আপনাদের এটা সমস্যাতে পড়বেন আর কি। তাহলে আমরা কাজটা করব হচ্ছে কোণ সিটাকে আমরা ধরি, কোণ সিটাকে ধরে আমরা ধরেন এখানে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমাদের এইটার নাম তো অতিভুজ থাকলোই, এটার নাম কি আমাদের, তাহলে এবার হয়ে যাবে লম্ব, আর এই নিচেরটা হয়ে যাবে তাহলে হচ্ছে ভূমি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা এগুলোকে একটা সংক্ষিপ্ত ভাবে আপনার কিছু নাম দেই, তাহলে হচ্ছে সুবিধা হবে। হ্যাঁ, যেমন অতিভুজের নাম দেই এ, ভূমির নাম দেই হচ্ছে বি, আর এটার নাম দেই হচ্ছে সি, তাহলে আমাদের বুঝতে আর লিখতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন চলে আসেন, আমাদের এই যে তিনটা যে আপনার হচ্ছে বাহু, এই তিনটা বাহুর প্রত্যেকবার যদি আপনি দুইটা করে নেন তাহলে সম্পর্ক হবে 6টা।
এই 6টা সম্পর্কের নাম, আমাদের 6 ধরনের নাম আছে। এই 6 ধরনের নাম আমরা আগে এখানে লিখে ফেলবো। 6টা সম্পর্কে 6 ধরনের নাম। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে সাইন। সাইন। হ্যাঁ, তারপরটা হচ্ছে কোসাইন। কোসাইন বা সংক্ষেপে আমরা এটাকে বলি হচ্ছে কস। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কি ট্যান। তারপরে আমরা বলি কোট্যানজেন্ট, এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কট। ঠিক আছে, তারপরে হচ্ছে সেক্যান্ট, এটাকে আমরা বলি হচ্ছে সেক। আরটা বলি কোসেক্যান্ট। কোসেক্যান্টকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কোসেক। ঠিক আছে, তাহলে আমাদের 6টা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এই যে 6টা সম্পর্ক, এই 6টা সম্পর্ক কিন্তু কোণের ভিত্তিতে। শুধু সাইনেরও কোনো মানে নাই, আবার শুধু কোণেরও কোনো মান নাই। আচ্ছা, এই যে 6টা সম্পর্ক, এই সম্পর্কগুলো কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সম্পর্কগুলো হচ্ছে, আপনারা এগুলো কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মানে এগুলো শুধু জাস্ট সবাই জানেন এরকম না, এগুলো কিন্তু ঝামেলার জিনিস। পরীক্ষার হলে কোনো একটা ছোটখাটো বিষয় নিয়ে পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবে। সাইনের সম্পর্কটা হচ্ছে লম্বর সাথে অতিভুজের সম্পর্ক, অর্থাৎ লম্বটা উপরে থাকবে, অতিভুজটা নিচে থাকবে। ঠিক আছে, সাইন লম্বা অতি। কসের সম্পর্ক হচ্ছে ভূমির সাথে অতিভুজের। আর ট্যানের সম্পর্কটা হচ্ছে লম্বের সাথে ভূমির। আর কোট্যানের সম্পর্ক হচ্ছে ভূমির সাথে লম্বের। আর সেকের সম্পর্কটা হচ্ছে আপনার হচ্ছে অতিভুজের সাথে আহ হচ্ছে আপনার ভূমির। আর কোসেকের সম্পর্কটা হচ্ছে আপনার হচ্ছে অতিভুজের সাথে কি লম্বের। এই এর মানে একটা জিনিস দেখেন, আমাদের হচ্ছে এখানে সাইন মানে লম্ব আর অতিভুজ, আর কোসেক মানে হচ্ছে অতিভুজ উপরে লম্ব নিচে, মানে উল্টা। হ্যাঁ, দাও, ওটা শোন। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা জিনিস এখানে দেখি যে এই কোসাইনের বিপরীত হচ্ছে সেক, মানে এটা উল্টাই গেছে। আর ট্যানের বিপরীত হচ্ছে কট, তাই না? এই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, এখন সম্পর্কের এই বিষয়গুলো অনেক সময় এগুলোর নামই হচ্ছে সাইন কস, সম্পর্কগুলোর নাম হচ্ছে সাইন কস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় আমরা এই আলোচনা থেকে নিশ্চিত হলাম যে সাইন সাইন থিটার বিপরীত হচ্ছে কি আমাদের কোসেক থিটা। বিপরীত মানে উল্টাই দিলেই হবে, তাহলে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা এটা হচ্ছে বিপরীত, তার মানে এরকম হবে, তাই না? আচ্ছা, আবার কস থিটার বিপরীতটা কি? কস থিটার বিপরীতটা হচ্ছে 1/, তাহলে সেক থিটা, কারণ এটা উল্টা যাচ্ছে। আবার ট্যান থিটার বিপরীতটা কি? ট্যান থিটার বিপরীতটা হচ্ছে 1/, কট থিটা। তো এই হচ্ছে উল্টাপাল্টা এই মানে আপনার এদের সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো উম সেগুলো আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, এই সম্পর্কগুলো অনেক সময় কাজে দেয়। আর একটা জিনিস, এখানে 3টা সূত্র আমাদের জানতে হয়। সূত্রগুলো অনেক বিস্তারিত মানে আছে, অত বিস্তারিত আমি যাচ্ছি না। তে প্রথমে হচ্ছে আমি জাস্ট শুধু দেখাই যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে
কস স্কোয়ার থিটা এইটা সমান সমান 1 হবে। যদি দুইটা স্কোয়ার থিটা 1 হয় তার মানে বোঝাই যাচ্ছে যে মানটা হচ্ছে -1 এর থেকে বড় বা সমান হবে। কস থিটার ক্ষেত্রেও তাই, সাইন থিটার ক্ষেত্রেও তাই। কিন্তু হচ্ছে +1 এর থেকে ছোট বা তার সমান হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে? হ্যাঁ, মানে এর মধ্যেই থাকবে। আরেকটা আছে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমান হচ্ছে 1। আরেকটা আছে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইটা ইকুয়াল টু হচ্ছে 1। এই 1 এর তিনটা আইডেন্টিটি আছে, এই তিনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? মনে রাখতে হবে, আমাদের এগুলো কাজে দেবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে গেল আমাদের প্রাথমিক আইডেন্টিটি গুলো। আর আমাদের হচ্ছে মানে আপনার মানগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। মানগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোর পরে মানে চলে যায় আমরা। তো মান হচ্ছে আমরা কি কি মান, 0 ডিগ্রি, আপনার 30 ডিগ্রি, আর 45 ডিগ্রি, আর 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? তো প্রথমে আমরা সাইনকে দিয়ে শুরু করি। তাহলে এটা হবে 0 ডিগ্রির মান 0। হুম। আচ্ছা, 30 ডিগ্রির মান হচ্ছে আপনার হাফ, এটার মান 1/√2, এটার মান √3/2, এটার মান হচ্ছে 1। আপনার অঙ্ক করার খাতিরে অবশ্যই এই তিনটা মান মুখস্থ রাখতেই হবে। এই তিনটা, হ্যাঁ, এই তিনটা মানের কোনো ধরনের ব্যত্যয় ঘটানো যাবে না। হুম। দ্রুত যদি আপনি ভালো করতে চান, এরপরে আমরা কসে চলে আসি। কসের ক্ষেত্রে শুধু এই ওয়ানটাকে নিয়ে এসে এই পাশে বসাবো, এই √3টা এটাকে বসাবো এখানে, 1/√2কে এখানে বসাবো, আর হচ্ছে আপনার এই 1/2কে এখানে বসাবো, জিরোটা ওই পাশে চলে যাবে। আর টেনের ক্ষেত্রে আপনার হচ্ছে, টেনের ক্ষেত্রে তাহলে কি হবে? টেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে 0, আর এইটা হচ্ছে 2 চলে যাবে, তাহলে 1/√3, এই দুইটা কাটা গেলে 1, আর এইটা হচ্ছে আপনার √3, আর এটা হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ। তো এখন আপনার মানে যে কোনো অঙ্ক করার খাতিরে এই যে 3 3 9টা মান, এই 9টা মানই বেশি লাগে। হ্যাঁ। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, আপনার এইগুলা মান জানা থাকলে এটা পারা যায়, কারণ হচ্ছে সাইনের 30 ডিগ্রি আর কসের 60 ডিগ্রি মান একই সমান। হ্যাঁ, কারণ এই দেখেন সাইনের 30 আর কসের 60 একই সমান, সাইনের 45 কসের 45 একই সমান, হচ্ছে আপনার এর 60 আর এর 30 একই সমান, মানে যে দুইটা মান যোগ করে আপনার 90 ডিগ্রি হবে সেই দুইটা একই সমান হবে। ঠিক আছে? যেমন সাইনের 30 আর কসের 60 90 ডিগ্রি। ঠিক আছে? আর ট্যানের মানগুলো এগুলো। আর বাদ বাকিগুলো কি মনে রাখার দরকার আছে? দরকার নাই। কেন? কারণ আমাদের এগুলো সাইনের উল্টায় দিলে আমরা কোসেক পেয়ে যাব, কোসেকের আবার কসের উল্টায় দিলে সেক পেয়ে যাবো, ট্যানের উল্টায় দিলে কট পেয়ে যাবো। তাহলে এগুলা উল্টায় দিলে হয়ে যাবে। যেমন ধরেন আপনাকে যদি বলা যায় যে কট 30 ডিগ্রি মান কত, তাহলে এটা উল্টে যাবে, তাহলে √3 হবে। হুম। এই তো। তো এই জন্য সবগুলো পড়ার খুব একটা দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা ত্রিকোণমিতির মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, মান সম্পর্কে ধারণা পেয়ে গেলাম, অন্যান্য বিষয়ে ধারণা পেয়ে গেলাম। আরেকটা ছোট্ট জিনিস আমাদের থিওরিটিক্যাল আলোচনা আছে, সেটা হচ্ছে আপনার উন্নতি কোণ আর অবনতি কোণ। এটা আপনাকে বুঝতে হবে এই চ্যাপ্টারে। উন্নতি কোণ অবনতি কোণ বুঝতে হলে ধরেন এখানে একটা গাছের কথা বলি আমি। এটা একটা গাছ। হ্যাঁ। এই গাছটা আপনি যদি কোনো একটা বিন্দু থেকে তার উন্নতি কোণের কথা চিন্তা করেন,
কোনো একটা বিন্দু থেকে, ধরেন আমি এই পয়েন্ট থেকে তার উন্নতি কোণের কথা চিন্তা করছি এখান থেকে, তাহলে এইভাবে আপনার গাছের মাথা পর্যন্ত আগে একটা দাগ নিতে হবে। এটা হচ্ছে যখন ধরেন বড় গাছ পাহাড় এগুলোর দূরত্ব নির্ণয় করে, তখন আপনার এরকম লেজার রশ্মি দিয়ে এটা করে। হ্যাঁ, তারপরে আপনার এই গোড়া থেকে এখানে একটা লেজার রশ্মি কানেক্ট করতে হবে। এখন এই গাছটা কতটুকু হাইট আছে সেটা আমাদেরকে বের করা ধরেন দরকার। তো উন্নতি কোণটা হচ্ছে এখানে যে কোণটা আছে সেইটা, মানে এই গাছের কোণটা আস্তে আস্তে কত ডিগ্রিতে উন্নতির দিকে গেল, মানে উপরের দিকে গেল, এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। মানে এখানে যদি আমরা সি কোণটা নেই, সি কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে। আর অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে এখান থেকে শুরু করে আপনি যখন এইভাবে টানবেন, টানার পরে আপনার হচ্ছে এখানে একটা যে কোণ হবে এই কোণটার নাম হচ্ছে আপনার অবনতি কোণ। ঠিক আছে। তো এই দুইটা বিষয় জানতে হবে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আমার মনে হয় যতটুকু থিওরি আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমরা শিখছি, আরো অনেক ডিটেলস বিষয় আছে। হ্যাঁ, সেইটা মানে হচ্ছে আমরা একটা ছোট্ট জিনিস শুধু বলে রাখি, হচ্ছে ওই যে আপনার এইগুলো মানে পরীক্ষাতে যদি এমসিকিউ পরীক্ষা আপনি অ্যাটেন্ড করেন, কিছু পিকুলিয়ার টাইপের প্রশ্ন আছে, বিরক্তিকর, কিন্তু আপনার রিটেনে খুব জটিল প্রশ্ন আসে না। দূরত্ব উচ্চতা থেকে কিছু প্রশ্ন আসে যেগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা একটা করে দূরত্ব উচ্চতার দিকে চলে যাই। এখানে বলছে একটি মিনারের পাদদেশে কিছু দূরে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, আর কি, যা সহজ কথা। এখন এইগুলোর ক্ষেত্রে আপনাকে যদি আপনি ইনফরমেশন গুলো সঠিকভাবে বসাতে পারেন ভালো, আর যদি না বসাতে পারেন তাহলে ধরেন আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে। তা আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখি, বলছে একটা মিনার, একটা মিনার ধরেন এরকম একটা চিকন একটা মিনারের কথা ধরেন, এটা একটা মিনার। এই মিনারের হচ্ছে আমরা নাম দিলাম, এটার মাথা হচ্ছে এ আর গোড়াটা হচ্ছে বি। বলছে মিনারের হচ্ছে মানে উচ্চতা হচ্ছে 26, মানে এই পাশে হচ্ছে 26 মিটার। আর মিনারের হচ্ছে আপনার আর, হচ্ছে শীর্ষের উন্নতি কোণ বলছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। মিনারের শীর্ষের উন্নতি কোণ, তা শীর্ষের উন্নতি কোণটা যে কোনো এক পাশে হবে। ধরেন আমি এখান থেকে এই পাশে টানলাম, এখানে এখান থেকে এই পর্যন্ত টেনে নিলাম। এখন এখানে উন্নতি কোণটা হলো কয় ডিগ্রি, এই জায়গাতে, এই জায়গাতে হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এটা ধরলাম সি। এখন আমাদের বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, মানে বি থেকে সি এর ডিস্টেন্সটা কত, এটা আমরা বের করব। ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করেন, আপনার এই কথাগুলো কিন্তু শিটে লেখা আছে, আমি বইও দিয়ে হচ্ছে দিছি, শিট আপনার দিয়ে দেবো নি, শিটটা আজকে করা হয়নি। হ্যাঁ, একটু পরে ইয়ে করে। তো শিট আপনার ইয়ে থাকবে আপনাদের হচ্ছে আহ, মানে এখানে তাহলে কি হবে যে আমাদের এখন বুঝতে হবে, আমাদের বের করতে বলছে বিসি। তাহলে বিসিটা কি আমাদের, এই 30 ডিগ্রি কোণের প্রেক্ষিতে বিসিটা হচ্ছে আমাদের ভূমি। বিসিটা হচ্ছে কি আমাদের ভূমি। আর হচ্ছে এ বিটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমাদের লম্ব আর ভূমির সাথে যেটা সম্পর্ক আছে আমরা সেইটা নিয়েই এখানে সূত্রটা প্রয়োগ করব। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে টেন। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে টেন, টেন কত ডিগ্রি, 30 ডিগ্রি। টেন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব হচ্ছে 26 আর ভূমি হচ্ছে এখানে দেওয়া নাই বিসি। ঠিক আছে। তাহলে টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান সমান হচ্ছে 26/BC। তাহলে এখানে বিসির মান হচ্ছে 26√3। ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের তাহলে ওই ভূমির থেকে এটা দূরত্ব। এখন ধরেন এখানে আপনার 26√3 কথা বলছে। এখন √3 মান হচ্ছে 1.73। হ্যাঁ, এখন আপনি যদি এই মানটা এখানে ইউজ করতে পারেন বা করতে চান তাহলে করতে পারেন। আর যদি মনে করেন যে হচ্ছে না আমি ইউজ করব না এটা, এইভাবে রেখে দিয়ে আসবো, তাও একই কথা। 26কে আপনি 1.732 এটা দিয়ে গুণ করলেই হবে। হুম, 1.732 দিয়ে আপনি এটা 26 × 3 দশমিক পর্যন্ত নিলে 1.732 এটা গুণ করবেন। গুণ করলে তাহলে 45 পয়েন্ট সামথিং হবে, 45.0 সামথিং হবে। এইটা আপনি হচ্ছে
লিখে দিলে হবে। আর যদি মনে করেন যে না, ক্যালকুলেটর নাই, হাতে সময়ও নাই, বা গুণ করার ইচ্ছাও নাই, তাহলে এইটুকু লিখে দিয়ে আসবেন 26√3 মিটার। ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? আমরা নেক্সট পার্টটাতে যাই। 2 নম্বর বলছে 64 মিটারের একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আমরা একটু ফিগারাইজ করার চেষ্টা করি। দেখেন, মনে করেন যে একটা খুঁটি হচ্ছে এরকম একটা খুঁটি, এই পর্যন্ত একটু লম্বা আছে, আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটু লম্বা আছে। ঠিক আছে? এখন এইটা মিলে 64 মিটার। এখন এই 64 মিটারের খুঁটি কি হয়েছে? সম্পূর্ণরূপে ভাঙেনি, কিছু অংশ ভেঙে গেছে। মানে ধরেন আমি এই পর্যন্ত ভেঙে গেছে, মানে কালোটুকু ভাবলাম আছে, আর উপরের টুকু ভেঙে গেছে। তাহলে এখানে যদি 23 হয়, তাহলে এটা হবে 64 - 23, কারণ দুইটা মিলে তো 64 হওয়া লাগবে, তাই না? এটা ভেঙে কি হয়েছে? উল্টা ডান পাশে পড়ে গেছে। ডান পাশে পড়ে এটা আপনার হচ্ছে এখান থেকে ডান পাশে চলে আসছে। দাঁড়ান। এখান থেকে ডান পাশে এই পাশে এসে পড়ছে। পড়ে কি করছে এটা? এটা আপনার এই জায়গাতে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। কত ডিগ্রি সেটা? সেটা হচ্ছে এই জায়গাতে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। হ্যাঁ। আর তাহলে এই 64 - 23 এই পাশে চলে আসছে, তাই না? ভেঙে যেহেতু এই পাশে পড়ছে, ওই পাশে তো থাকবে না এটা। এই পাশে চলে আসছে। তাহলে দেখেন এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখানে আমরা কোনটা কোনটা নিয়ে কাজ করতে পারি? দেখেন, এখানে আমাদের দেওয়া আছে এটা অতিভুজ আর লম্ব, তাহলে আমরা সাইনকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে আমরা জানি হচ্ছে সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন লম্ব অতি, তার মানে লম্ব বাই অতিভুজ, তার মানে এইচ ডিভাইড বাই 64 - 23। হুম। তাহলে এটার মান হচ্ছে √3/2, আর এটা হচ্ছে এইচ 64 - 23। ওকে। বা তাহলে এখান থেকে আমরা যদি এটা গুণ করে দিই, তাহলে কত হবে? এটা 2h ইকুয়াল টু 64 সাথে √3, আর এটা হচ্ছে √3 সাথে এইচ। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি দুইটা যোগ করে দিলে 2h প্লাস √3h ইকুয়াল টু 64√3। বা এখান থেকে আমরা h কমন নিলে 2 প্লাস √3 সমান 64/3। তাহলে এইচ এর মানটা কত হবে? এই দুইটা যদি আমরা যোগ করি 1.73, আর 2 হলো 3.73। তাহলে 64√3 ভাগ হচ্ছে 3.73, এটা ভাগ করলে হয়ে যাবে। হ্যাঁ, 64√3 কে গুণ করবেন 1.732 দিয়ে, আর এটা ভাগ করে দিলে হয়ে যাবে। এই তো এগুলো ক্যালকুলেশনে একটু ইয়ে থাকে, অন্যগুলো তেমন কোনো সমস্যা না। এখানে এটা বলছে 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? আচ্ছা, এখন হচ্ছে একটা দেয়াল, এখানে এটা একটা দেয়াল, লম্বা দেওয়াল, 18 মিটার একটা মই, মানে এইভাবে যদি আমরা নেই, এই মইটা হচ্ছে 18 মিটার, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে এখানে। হুম। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে 45 ডিগ্রি হবে। ঠিক আছে? আর মইটা হচ্ছে আমাদের 18 মিটার। এ বেশি। এখন বলছে দেয়ালটির উচ্চতা কত, মানে এইটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানেও দেখেন লম্বা আর অতিভুজ, তাহলে আমরা সাইন 45 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 সমান সমান h/18। হ্যাঁ, তাহলে এখানে এইচ এর মানটা হবে 18/√2। হ্যাঁ, এই তো। √2 এর মান আছে 1.41। হ্যাঁ, ওইটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা দেখেন, এটা অবশ্য আসে পরীক্ষায় খুব, বলছে কোনো একটা স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা কত? আচ্ছা, এটা আবার দুই ভাবে করা লাগবে। প্রথমে হচ্ছে আগে একটা
এখানে একটা মিনার আমরা নেই, ধরেন এটা একটা মিনার। এই মিনারের বলছে যে হচ্ছে শীর্ষের মানে উন্নতি কোণ প্রথমে ছিল 45 ডিগ্রি। অর্থাৎ হচ্ছে এর শীর্ষবিন্দু থেকে আপনি যদি একটা অ্যাঙ্গেল টানেন এইদিকে, এখান থেকে এইদিকে, তাহলে এই জায়গাতে হচ্ছে যদি কানেক্ট করে দেই, তাহলে এই জায়গাতে ছিল হচ্ছে কত ডিগ্রি, এটা এটা ছিল হচ্ছে 45 ডিগ্রি। মানে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এখন অ্যাঙ্গেলটা হয়ে গেছে কত ডিগ্রি, এখন হয়ে গেছে হচ্ছে এখান থেকে এখানে কানেক্ট করি, তাহলে আপনার এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হয়ে গেছে হচ্ছে 60 ডিগ্রি। সি থেকে ধরেন ডি তে চলে আসলো সে। মানে এই 45 ডিগ্রি এইদিকে চলে আসছে কয় মিটার, 60 মিটার চলে আসছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 60 মিটার। অর্থাৎ এই সি থেকে ডি তে 60 মিটার চলে আসার কারণে কোণটা 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে মিনারের উচ্চতা কত, তাহলে এখানে আমরা এটা এইচটা উচ্চতা ধরে নিই। হুম। আর বিডি সমান সমান এইটুকু সমান সমান আমরা এক্স ধরে নিই। তাহলে এটা সহজে করা যাবে। তাহলে সবার শুরুতে আমরা হচ্ছে আগে ছোট ত্রিভুজটার কথা চিন্তা করি, অর্থাৎ ত্রিভুজ এ, বি আর হচ্ছে ডি, এইটার কথা চিন্তা করি। তাহলে আমরা এখানে দেখেন হচ্ছে লম্ব আর ভূমি আছে, তাহলে আমরা ট্যান নিব। তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, বা ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে হচ্ছে এইচ বাই এক্স, বা এক্স এর মানটা হবে হচ্ছে এইচ বাই √3, এরকম। হ্যাঁ, তাহলে এক্স এর মানটা বের হয়ে গেল আমাদের, এখানে লিখে রাখি, এটা হচ্ছে এইচ বাই √3। আচ্ছা, থাকলো। এরপরে আমরা ত্রিভুজ নিব হচ্ছে এ, বি আর সি। হ্যাঁ, বড়টা এ বি সি, এ বি সিটা নিব। তাহলে এবার হচ্ছে আমাদের আবারও ট্যান নিতে হবে, অর্থাৎ এবার ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমিটা হচ্ছে এক্স প্লাস 60। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আপনার 60 মিটার আগে আছে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না? তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স এর মানটা কত বের করলাম, এই যে এইচ বাই √3 প্লাস হচ্ছে এখানে 60। তাহলে এগুলো আর গুণ করে দিলে আমাদের হবে হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ বাই √3 প্লাস হচ্ছে 60। হ্যাঁ, ওকে। এখন এইটার থেকে আমরা এইচ এর মানটা বের করলে আমাদের উচ্চতা চলে আসছে। তো এইটা এইচ এর মানটা বের করার উপায় কি? উপায় হচ্ছে আগে এটাকে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসি, এইচ মাইনাস এইচ বাই √3 ইকুয়াল টু 60। তাহলে √3 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে √3 এইচ মাইনাস এইচ ইকুয়াল টু 60 √3। তাহলে √3 থেকে যদি আপনার হচ্ছে এখানে এইচটা কমন নেন আপনি, তাহলে √3 মাইনাস 1, এটা হচ্ছে 60 √3। √3 তে হয় 1.73, তাহলে 1.73 থেকে 1 বাদ দিলে শুধু 73 থাকবে। তাহলে এটা হচ্ছে 60 √3 ডিভাইডেড বাই 0.732, এটা ভাগ করলে আমাদের এই উচ্চতার মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে রিপিট হয়, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে আপনারা কি মৌলিক ইয়েটা বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে করতে হচ্ছে আর কি, মানে কোন জায়গায় আমাদের ফোকাসটা কোন জায়গায় থাকছে। হুম। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে যে একটি দেয়ালের শীর্ষবিন্দু থেকে একটি রড ভূমিতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অন্য একটি রড স্পর্শ বিন্দু থেকে 42 ফুট পিছনে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালটির উচ্চতা কত? এই অঙ্ক সেম। আমরা একটু জাস্ট চিত্রটা দেখাই, আপনার বাসায় আমার মনে হয় করতে পারার কথা। মানে এরকম একটা ধরেন হচ্ছে দেয়াল, এই দেয়ালের শীর্ষবিন্দু থেকে এরকম ভাবে আপনার কানেক্ট করা আছে, ঠিক আছে?
আর এখান থেকে একটা কানেক্ট এখানে করা হয়েছে। এখন বলছে কি যে মানে হচ্ছে আপনার আহ, এটা এ, এটা বি, এইটুকু উচ্চতাটা দেওয়া নাই। এটা আমি ধরে নিলাম এক্স, এটা হচ্ছে, এটা সি, এটা হচ্ছে ডি। হ্যাঁ। আচ্ছা, এখন বলছে যে আপনার প্রথমে হচ্ছে 45 ডিগ্রি ছিল, এটা হচ্ছে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর এখানে হচ্ছে কয় ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মাঝখানে 42 ফুট পিছনে চলে আসছে। তাই এই তো, তাহলে একই জিনিস হলো না? সেম, ওখানে 60 ছিল, আর কোণ দুইটা হয়তো একটু আলাদা ছিল। না, কোণ দুইটা এরকমই ছিল, কিন্তু শুধু 42-এর জায়গায় 60 ছিল। এই, এইটা একটু প্র্যাকটিস করে ফেলবেন, হয়ে যাবে। হ্যাঁ, খুবই সিম্পল একটা বিষয়, মানে সাজানোটা এখানে কনসেপচুয়াল বিষয়, অন্য কিছু না। হুম। হ্যাঁ, সামনে পিছনের বিষয়টা হচ্ছে আপনার মানে হচ্ছে এই এই কথাটা নিয়ে আগের একজন কনফিউশন ক্রিয়েট করছিল, আমি একটু তাহলে দেখাই, দাঁড়ান। আচ্ছা, এখানে বলছে কোন মিনারের দিকে এগিয়ে আসলে, আচ্ছা, আর পিছনে আসলে কথা একই। এই দুটার মধ্যে কথার মধ্যে কোনো তফাৎ নাই। ব্যাপারটা কিরকম? এটা ধরেন হচ্ছে আপনার মিনার, আপনি আছেন এখানে, মিনার থেকে এদিকে এগিয়ে আসলেন, তাহলে এদিকে আসবেন। যদি বলেন এখান থেকে আপনার কি হলো, 42 ফুট পিছনে আসবেন, পিছন কোন দিক, বা হাতের বাম দিকে তো হবে, তাই না? তাহলে এইদিকে আসবেন। হ্যাঁ, বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ। এখন মানে যত কাছাকাছি আসবেন কোনটা তত বড় হবে, আর যত দূরে যাবেন কোনটা তত ছোট হবে। যেমন ধরেন প্রথমে আপনার এই জায়গাতে ছিলেন, এখানে কোণ ছিল হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু যদি আপনি এইদিকে আগায় আসেন তাহলে কোণ হবে 60 ডিগ্রি। মানে যেদিকে এদিকে আগায় আসলে কোণটা আস্তে আস্তে বড় হবে, আর যদি দূরে যান কোণটা আস্তে আস্তে ছোট হবে। তাহলে এই কোণ দুইটা বসানো বুঝলে আপনি বুঝবেন যে কোথায় বসাবো। যখন এই মিনারের কাছাকাছি আসবেন তখন হচ্ছে আপনার বড় কোণটা বসাতে হবে, আর যখন মিনারের দূরে চলে যাবে তখন ছোট কোণটা বসাতে হবে। কোণের দিকে খেয়াল রাখতে হবে, রাইট। তাহলে আপনার আর কনফিউশন হবে না। আচ্ছা, এটা কি বলছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, ধরেন এটা একটা টাওয়ার, এর পাদদেশ থেকে 75 মিটার দূরে গিয়ে ভূতলস্থ যে মানে ভূতলস্থ কোনো বিন্দুতে এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এখানে 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে টাওয়ারের উচ্চতা কত, এটা কত? তাহলে এখান থেকে দেখেন আমরা ট্যান নিলে ইজিলি হয়ে যাচ্ছে। tan 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 75। তাহলে হচ্ছে tan 30 ডিগ্রি মান 1/√3, আর হচ্ছে h/75। তাহলে আমরা বলতে পারি 75/√3। হুম, ইকুয়াল টু এইচ। এই তো, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, উচ্চতা বের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরেরটাতে। হ্যাঁ, বলছে একটি গাছের উচ্চতা 105, একটা গাছের উচ্চতা হচ্ছে 105। এই গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে 60 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করেছে, এখানে 60 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করেছে। করার পরে কি করেছে, বলছে যে আপনার গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত, মানে বি থেকে সি পর্যন্ত কত দূরত্ব। হ্যাঁ, তাহলে এখানে আবার আমরা কি নিব, এই যে বি থেকে সি পর্যন্ত, এটা এটা কি লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান এর সহায়তা নিব। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই হচ্ছে ভূমি বিসি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, 105/BC। অর্থাৎ আমরা যদি এখানে সহজে বিসির কথা বলি তাহলে 105 ভাগ হচ্ছে √3। এই তো। হ্যাঁ, তো এগুলা খুব সহজ জিনিস, এগুলা খুব একটা জটিল জিনিস না। আপনি যদি বসাতে জানেন ঠিকভাবে তাহলে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, আদারওয়াইজ এগুলো করতে পারবেন না। হুম। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা বলছে যে আপনার ঝড়ে একটা গাছ হেলে পড়লো, মানে ধরেন এরকম একটা গাছের কথা আমরা বলি, এরকম ভাবে একটা গাছ ছিল। হ্যাঁ, এটা একটা গাছ, এই গাছটা, এই গাছটা এইভাবে হেলে পড়ছে, বাঁকা হয়ে গেছে। এখন এই গাছটাকে কি করলো, এই গাছটা 7 মিটার উচ্চতায়, মানে ধরেন গাছটা এই পর্যন্ত 7 মিটার, এই 7 মিটার উচ্চতায় এই জায়গাতে একটা লাঠি দিয়ে ঠেস দেওয়া হবে। ঠেস দেওয়া তো বোঝেন, গাছ সোজা করার জন্য ঠেস দিল, দিয়ে গাছটিকে সোজা করা হলো। তার মানে গাছটা এখন এরকম স্টিল সোজা হয়ে গেল। এই একটা লাঠি এই
মানে ধরেন হচ্ছে এই জায়গা পর্যন্ত তাকে স্টিল লাঠিতে সোজা করা হলো, 7 মিটার উচ্চতায় লাঠিটা বাঁধানো থাকলো, এবং মানে এই এখান থেকে এই যে এই পাশের দূরত্ব কত বলছে, যে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। ভালো করে বোঝেন, খুঁটিটি মাটিতে, খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, স্পর্শ বিন্দু কোনটা, এইটা। তাহলে এটার অবনতি কোণ কোথায় থাকবে? অবনতি কোণ থাকবে হচ্ছে আপনার এই জায়গাতে, এই জায়গাতে এখানে থাকবে অবনতি কোণ। ঠিক আছে, অবনতি কোণ সবসময় এই স্পর্শ বিন্দু এটা হলে অবনতি কোণ থাকবে এখানে। এইটা হচ্ছে আমাদের কয় ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, আচ্ছা। তাহলে এটা যদি আমরা সহজভাবে বলি যে এখানে আপনার এইটা কয় ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, কারণ এই গোটাটা মিলে তো 90, এই গোটাটা মিলে হচ্ছে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তারা বলছে খুঁটিটির দৈর্ঘ্য কত? খুঁটি মানে কোনটা? এইটা হচ্ছে খুঁটি, এই যে অতিভুজটা হচ্ছে আমাদের খুঁটি। ঠিক আছে, অতিভুজটা হচ্ছে আমাদের কি? খুঁটি। তাহলে এখন আমরা যদি এখানে এ, বি, সি, এখন দেখেন আমরা এই কোণটা নিয়ে কাজ করলে কিন্তু হবে। এই কোণটা কোণ 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। আর এটার লম্ব কোণ, এটার আমাদের কি বের করতে হবে? অতিভুজ বের করতে হবে। দেওয়া আছে কি? ভূমি। এটা হচ্ছে ভূমি, কারণ কোণের সাথে ভূমি থাকে। তাহলে আমরা কস 60 ডিগ্রি নেব, ভূমি বাই অতিভুজ, তার মানে 7 বাই হচ্ছে এসি। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 7/AC। তাহলে এসির মান 7 দোকানে হচ্ছে 14, তার মানে এটুকু হচ্ছে 14। ঠিক আছে, এই সবাইকে এটা বুঝতে পারছেন? আর কোন কনফিউশন আছে নাকি? থাকলে বলবেন। আপনারা যতটা সহজভাবে চিন্তা করছেন ততটা সহজ না কিন্তু এগুলা, হ্যাঁ। আচ্ছা, হোক, পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ তার অবিচ্ছিন্ন অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে? এটা লাইনটা বাদ পড়লো কেন? আচ্ছা, যাই হোক, কোনো কারণে বাদ পড়ছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন খুঁটি, এরকম খুঁটি একবার দেখাইছে, দুইটা টুকরা এরকম ধরেন খুঁটি। এই খুঁটিটা হচ্ছে এমন ভাঙে ভেঙে গেল যে ভাঙা অংশ আপনার দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এই যে উপরেরটা, এটা ভেঙে গিয়ে এই পাশে পড়ছে, পড়ে আপনার এই জায়গাতে কোণটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে করে, গোটার পরের টুকু তো লেখা নাই, পরের টুকুতে কোনো একটা তাহলে সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি ওই শীটটা একটু দেখে নিই, হ্যাঁ। মানে পরের টুকুতে কি আছে আমি একটু, মানে ওটার কারণে একটু কনফিউশন হচ্ছে, হ্যাঁ। 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, এখান থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, হ্যাঁ, দূরে মাটি স্পর্শ করে। তাহলে এখানে হচ্ছে এটা, আপনি এটা কানেক্ট করে দেন। তাহলে এটা 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, এখানে কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? এখন আমাদের বলছে যে হচ্ছে তাহলে এই মানে এইটুকু অংশ কত, যতটুকু দাঁড়ায় আছে এইটুকু অংশের দৈর্ঘ্য কত, এটা মানে যেটা খুশি বের করা যাবে, অসুবিধা নেই। তাহলে দেখেন এখানে কোণ 30 ডিগ্রি, তাহলে এটাকে আপনার কি ধরতে হবে? লম্ব। আর এটাকে কি ধরতে হবে? তাহলে ভূমি। তাহলে আপনারা যদি tan 30 ডিগ্রি নেন তাহলে কি হবে? tan 30 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে এটা হচ্ছে 10/h, তাহলে h এর মান হচ্ছে আপনার 10√3। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা 17
.32 এরকম হবে। এই এত উঁচুতে ভেঙেছিল। হুম। মানে কোনটা কোন জায়গায় বসাচ্ছেন এইটার উপরে ম্যাটার করবে আপনার হচ্ছে এখানে ইয়ে করা। হ্যাঁ, যাই হোক এইটা গেল। এইগুলো তাহলে করবেন, এই ভাঙাভাঙির অঙ্ক আমি আর না করাই, সেম অঙ্ক প্রতিবার একই অঙ্ক। এই যতগুলো আছে এখানে প্রায় 30টার মতো আমি দিয়ে দেবো, 30টার মধ্যে আসে। 30টা এই উচ্চতার দূরত্বের অঙ্ক আছে, 30টা করলেই যথেষ্ট। এরপরে আমরা চলে আসি হচ্ছে এই একটা অঙ্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন। এটা বলছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ, পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে থিটার মান কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের সাইন থিটার মান দিয়েছে হচ্ছে আপনার পি, আর কস থিটার মান দিয়েছে হচ্ছে কিউ। হ্যাঁ, তাহলে এখানে আবার পি প্লাস কিউ এটা সমান সমান দেওয়া আছে আবার হচ্ছে আপনার √2। তাহলে এখানে আমরা হচ্ছে যদি মানটা বসাই তাহলে কিরম দাঁড়াচ্ছে দেখি। পি এর মান হচ্ছে সাইন থিটা, আর কিউ এর মানটা হচ্ছে আমাদের কস থিটা। কস থিটা এটা সমান সমান তাহলে 2। এখন উভয় পাশে যদি আমি বর্গ করে দিই তাহলে রুট উঠে যাবে। হ্যাঁ, তাহলে এই পাশে স্কোয়ার, এই পাশে স্কোয়ার করে দিলে তাহলে এটা সূত্র হবে কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাই না? সমান সমান এটা কেটে গেলে হচ্ছে 2। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার আপনার হচ্ছে এটার একটা সূত্র প্রথমে শিখালাম 1। তাহলে 1 প্লাস সাইন থিটা আর কস থিটা এটা সমান সমান হচ্ছে 2। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি যে 2 সাইন থিটা আর কস থিটা সমান সমান হচ্ছে আপনার 1, তাই না? 1। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনার 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1 হলো। তো 2 সাইন থিটা কস থিটার একটা সূত্র আছে। হ্যাঁ, 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান সমান তাহলে 1। তাহলে সাইন 2 থিটা, এটা 1 কত ডিগ্রির মান? সাইন 90 ডিগ্রির মান। তাহলে সাইন সাইন উঠে গেল, তাহলে 2 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটার মান হবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে। হুম, এটাই জানতে চেয়েছে থিটার মান কত। তো এই সূত্রটা খেয়াল করবেন, 2 সাইন থিটা কস থিটা সমান সমান হচ্ছে সাইন 2 থিটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে পরেরটাতে। বলছে প্রমাণ করুন 1 - সাইন থিটা আর 1 + সাইন থিটা এই পাশে সেক থিটা মাইনাস ট্যান থিটা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ হচ্ছে 1 - সাইন এ আর 1 প্লাস হচ্ছে সাইন এ। এইগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে উপরেরটা যেটা আছে সেটা দিয়ে উপর নিচে আরেকবার গুণ করে দিবেন এরকম ভাবে। 1 - সাইন এ, আর এখানেও লিখে দেবেন হচ্ছে 1 - সাইন এ। তাহলে এরপরে হচ্ছে আমরা যদি একটা এখানে রুট দেই তাহলে 1 - সাইন এ, 1 - সাইন এ এটা হবে 1 - সাইন স্কোয়ার এ, সাইন এ স্কোয়ার, তাই না? টোটালটার পরে মানে একই জিনিস, টোটালটার পরে স্কোয়ার হবে। আর নিচেরটা দেখেন a + b a - b সূত্র হবে, অর্থাৎ 1 - সাইন স্কোয়ার এ। এখন এইটাকে আমরা সূত্র ভাঙবো। তাহলে এইটা রুট আর স্কোয়ার কেটে গেলে কি হবে? 1 - সাইন এ, আর নিচে হচ্ছে 1 - সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ। কস স্কোয়ারে এটার পর তার রুট কাটা যায়নি, এটা আবার রুট আছে। তাহলে 1 - সাইন এ এবার রুট কাটা যাবে, তাহলে কস এ হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের, আমরা এবার ভেঙে ফেলবো যে 1 - এটা কস এ মাইনাস সাইন এ বাই কস এ। ঠিক আছে, তাহলে 1 - কস এ সমান সমান সেক থিটা। সেক এ
আর এটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান এ। এই তো বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এই অঙ্কটাও আসে পরীক্ষায়, খুব রিপিটেড একটা প্রশ্ন ত্রিকোণমিতির, একদম ফান্ডামেন্টাল। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একদম বেসিক। ত্রিকোণমিতি সম্পর্কে কারো কোনো বিষয় জানার ছিল কিনা, মানে আপনারা হয়তো ত্রিকোণমিতি প্র্যাকটিস করছেন কিন্তু পারেননি বা বুঝেননি, বা কোনো সমস্যা এরকম কোনো কনফিউশন ছিল কিনা। ত্রিকোণমিতিতে লিখিত পরীক্ষাতে আপনার এই যে কয়েকটা এরকম আসে, আর দু একটা আসে হচ্ছে আপনার আহ ওই যে দূরত্ব উচ্চতা, এর বাইরে আসে না। হ্যাঁ, ত্রিকোণমিতি মানে আরেকটা ছোট্ট জিনিস আপনাদের আমি একটু জাস্ট দেখাই দিই, এইটা যদিও বা আসে না, কিন্তু আপনি অনেক সময় পরীক্ষায় হলে এটা একটা বিপদে পড়তেও পারেন। মানে একটা হচ্ছে প্রশ্ন এরকম হয় যে ধরেন আপনাকে বলল ট্যান থিটা সমান সমান হচ্ছে √3। হ্যাঁ, তাহলে কট থিটা সমান মানে কট থিটা সমান সমান কত? ঠিক আছে, বা আপনার সেক থিটা সমান সমান কত? এরকম একটা প্রশ্ন অনেক সময় দেয়। তাহলে এখানে আপনাকে আগে বুঝতে হবে, এখানে দেখতে হবে যে এটা কত ডিগ্রির মান। হুম, তাহলে এখানে আপনি হচ্ছে ধরেন ট্যান থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, এই থ্রিটা কত ডিগ্রির মান? এটা হচ্ছে ট্যান আপনার 60 ডিগ্রির মান। তার মানে আপনি ধরে নিচ্ছেন যে থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই জায়গাতে আপনি সেক, এখানে আপনি 60 ডিগ্রি বসাবেন। তাহলে সেক 60 ডিগ্রি মান কত হবে? তাহলে হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রি, cos 60-র বিপরীত, অর্থাৎ 2 হবে। এইভাবে কিছু মান বের করা লাগে, অনেকটা সময় এগুলোর প্রয়োজন হয়। আপনার একটা মান দেওয়া থেকে আরেকটা মান বের করতে পারে, তো টেবিলটা জানা থাকলে অবশ্য অতটা সমস্যা হয় না। আরেকটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে হচ্ছে আহ, মানে পূরক কোণের মান বের করতে বলে। পূরক কোণের কিছু ঝামেলা থাকে, যেমন হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকম কিছু মান বের করতে মানে ঝামেলা আসে। হ্যাঁ, তো এইটা এইটা একটু ছোট্ট জিনিস আমি বোঝাই দিই, পূরক কোণটা বোঝাই দেই, সম্পূরকটা যদি না বোঝেন নাই। হ্যাঁ, পূরক কোণটা জাস্ট শুধু একটু দেখাই দেই, যদি কোনো সময় বিপদে পড়েন উদ্ধার হতে পারবে। এখানে দেখেন আমাদের হচ্ছে এটার, আমরা ধরছিলাম এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটাকে ধরি আমরা থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর তিন কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই কোণটার নাম হবে কি? 90 ডিগ্রি মাইনাস কি থিটা, তাই হবে না? হ্যাঁ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই তিনটা যোগ করলে 180 ডিগ্রি হয়ে গেল। হুম, এখন দেখেন আপনাকে বলছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার কথা, মানে এই কোণের সাইন মানটা বের করতে বলছে। তাহলে আমরা যখন সাইনটা বের করব, তখন এটা এই কোণে যখন সাইনটা বের, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তো এই কোণের লম্ব কোণটা বি আর অতিভুজ কোণটা এ, তাই না? আচ্ছা, এখন যদি থিটা কোণের বের করেন, যদি আপনি থিটা কোণের বের করেন, এই থিটা কোণের এই যে বি বাই এ যদি আমরা লিখি, তাহলে এই বিটা হচ্ছে এই এই কোণের জন্য, থিটা কোণের জন্য কি বিটা ভূমি, আর এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কস থিটা। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি যে সাইন 90 - থিটা সমান সমান কস থিটা। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এটাকে বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কস থিটা। হুম, আর যদি আপনাকে বলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন কি হবে? তখনটা হবে হচ্ছে সাইন থিটা। হ্যাঁ, বিপরীত হয়ে যাবে। বিপরীত কেন বুঝতেই পারছেন তো, যে এইটার যদি আমি সাইনের মান বের করি আর এইটা যদি কসের মান বের করি, দুইটা সমান সমান হবে। তাহলে সাইন 90 - থিটা সমান সমান কস থিটা, কস 90 - থিটা সমান সমান সাইন থিটা। একইভাবে আপনাকে যদি বলে ট্যান ট্যান 90 - থিটা সমান সমান হচ্ছে আপনার কট থিটা, আর যদি বলে কট 90 - থিটা, তখন হবে হচ্ছে কি কট 90 - থিটা সমান সমান হচ্ছে আপনার ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা। তো এইগুলো একটু মাথায় রাখেন। আবার যদি বলে সেক 90 - থিটা সমান সমান কোসেক থিটা, আর কোসেক 90 - থিটা সমান সমান হচ্ছে কোসেক 90 - থিটা সমান সমান হচ্ছে আপনার আহ এই সেক থিটা, আর সেক 90 মাইনাস মানে কোসেক থিটা।
এখন যদি আপনার এরকম হয় যে হচ্ছে, আর কোয়াড্রেন্টের বিষয়টা একটু ছোট্টভাবে ধারণা রাখা ভালো। হ্যাঁ, কোয়াড্রেন্টের বিষয়টা, কোয়াড্রেন্ট জিনিসটা কি? কোয়াড্রেন্ট জিনিসটা হচ্ছে আপনাদের মানে এটা ক্লাস 7, 8, 9 থেকে শুরু হয় শেখানো, যদিও আমরা এটা খুব একটা শিখি না। কোয়াড্রেন্ট মানে এরকম, আমরা যখন দুইটা দাগ টানি মাঝখান দিয়ে সংখ্যা রেখার মতো, দেখেন এটা হচ্ছে চারটা সাইড সৃষ্টি হয়। এই চারটা সাইডের ক্ষেত্রে আপনার হচ্ছে এই আপনাকে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো একটু বুঝতে হবে। আমি জাস্ট একটুখানি দেখাই, কারো ভালো না লাগলেও আসলে এটা দেখা দরকার আছে, কারণ কোয়াড্রেন্টে অনেক সময় ঝামেলা সৃষ্টি করে ফেলে। এখন দেখেন, আমি যদি এই পাশে একটা সমকোণী ত্রিভুজ নেই, এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, এইখানে থেকে এইখানে, হ্যাঁ, এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজটার এখানে হচ্ছে আপনার কি আছে, থিটা। এখন হচ্ছে আপনারা তো এটা তো জানেন যে এই এই এক্স অক্ষে এইদিকে সব পজিটিভ নাম্বার থাকে, আর এইদিকে থাকে হচ্ছে নেগেটিভ নাম্বার। এইদিকে থাকে পজিটিভ নাম্বার, এইদিকে থাকে হচ্ছে নেগেটিভ নাম্বার, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ধরেন এখান থেকে আমরা যদি ও ধরি, এটা যদি এ ধরি, তার মানে ও এ এইটুকু হচ্ছে আমাদের পজিটিভ, আবার এটার উপরের দিকে পজিটিভ। তার মানে এটা যদি আমরা বি ধরি, তাহলে ও এ বিটাও পজিটিভ, আবার ও বিটা তো পজিটিভই, অতিভুজ তো সবসময় পজিটিভ। হুম। তাহলে একটা বিষয় এখানে নিশ্চিত, যে আপনার এখানে ধরেন এই এই লম্বটাও পজিটিভ, ভূমিটাও পজিটিভ, অতিভুজটাও পজিটিভ, তাহলে যতগুলো আছে এখানে সাইন, ট্যান, কস, কট, সবগুলোর সাথে সবই যেহেতু পজিটিভ, তাহলে এখানে আমরা বলতে পারি যে অল পজিটিভ। হ্যাঁ, মানে সাইন, কস, ট্যান, কট যা আছে সবই পজিটিভ এখানে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনাকে হচ্ছে যদি বলে যে হচ্ছে এই কোয়াড্রেন্টে চলে আসেন, এই কোয়াড্রেন্টে যদি আমি হিসাব করি, এই কোয়াড্রেন্টের কি বেলায় কিন্তু ভিন্ন ব্যাপারটা। এই কোয়াড্রেন্টের বেলায় আপনার হচ্ছে দেখেন যে এই পাশে এক্সটা কিন্তু এই পাশে নেগেটিভ, কারণ কি এই বামের দিকে নেগেটিভ মার্ক থাকে, এটা হচ্ছে আপনার থিটা। আর এই লম্বাটা হচ্ছে আমাদের পজিটিভ। ঠিক আছে, কারণ উপরের দিকে পজিটিভ মার্ক থাকে, আর এটা তো সব সময় আপনার অতিভুজটা তো সব সময় পজিটিভ। তাহলে এখানে খেয়াল করেন, এখানে আমাদের হচ্ছে আমরা যদি সাইন নেই, সাইন থিটা নেই, তাহলে সাইন থিটা নিলে কি লিখতে হবে আমাদের, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, লিখলাম। সাইনের সাথে আরেকটা সম্পর্ক আছে কি, কোসেক। কোসেক মানে এটার উল্টা, তাই না? কোসেক থিটা এটার উল্টা, তার মানে আমরা বলতে পারি আর বাই ওয়াই। ওকে। আচ্ছা, তারপর একটা লিখি কস। কস থিটা কি? কস মানে ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে মাইনাস এক্স, আর অতিভুজ হচ্ছে আর। কসের আরেক বন্ধু হচ্ছে সেক, তাহলে সেক হচ্ছে, এটা হচ্ছে উপরে আর নিচে এক্স, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এই কস দুইটা এখানে মাইনাস। আবার যদি আপনার ট্যানের কথায় আসেন, ট্যানের কথায় আসেন, তাহলে লম্ব বাই কি, ভূমি, তার মানে হচ্ছে এখানে ওয়াই বাই হচ্ছে এক্স, তাহলে এটা মাইনাস। এটার বিপরীত হচ্ছে কট। কট তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই ওয়াই, এটাও মাইনাস। তার মানে এই বাম পাশে এখানে দেখেন কস, সেক, ট্যান, কট এগুলো সব মাইনাস, শুধু প্লাস হচ্ছে কে, সাইন আর কোসেক। ঠিক আছে? তাহলে এইটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে এই কোয়াড্রেন্টে এসে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে হাতের বাম দিকে ঘুরবে। সেকেন্ড কোয়াড্রেন্টে এসে হচ্ছে আমাদের সাইন আর কোসেকটা হচ্ছে এখানে পজিটিভ, অল আদার্স হচ্ছে আমাদের নেগেটিভ। তারপরে আমরা থার্ড কোয়াড্রেন্টে আসি। থার্ড কোয়াড্রেন্টে এসে দেখেন এখানে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা এটা একটু ইয়ে করে দিই, হ্যাঁ। এখানে যদি আপনি একবার থিটা নেন, এই জায়গায় যদি আপনার থিটা নেন, তাহলে কি দাঁড়াবে, এই থিটা নিলে এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই, তাই না? নিচের দিকে তো ওয়াই এর মানগুলো মাইনাস থাকে, আর এটা তো মাইনাস এক্স আছে, এটা তো সবসময় পজিটিভ। আচ্ছা, এবার সাইনের কথা বলি। তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ নাকি? তাহলে এটা লম্ব হচ্ছে মাইনাস এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে সাইন এটা নেগেটিভ। সাইন নেগেটিভ মানে কোসেকও নেগেটিভ, ওটা লিখলাম না। আচ্ছা, কস, কসের কথায় আসি, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা এখানে, ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বাই হচ্ছে আর। ভূমি অতিভুজ নেগেটিভ মানে কি, কস নেগেটিভ মানে হচ্ছে সেকো নেগেটিভ। ট্যান এর কথায় আসি, ট্যান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এই দুই মাইনাস কেটে এটা পজিটিভ, তার মানে ট্যান পজিটিভ মানে হচ্ছে কটও এখানে পজিটিভ। ঠিক আছে, তার মানে এই কোয়াড্রেন্টে এসে আপনার দুই ভাই পজিটিভ, একটা ট্যান আর একটা হচ্ছে কট। ঠিক আছে, আর বাদ বাকি সবাই হচ্ছে কি
এই ট্যান আর কট হচ্ছে এই কোয়াড্রেন্ট এসে পজিটিভ। আর বাকি থাকলো কোনটা? এই পাশে। তাহলে এই দুইটা যদি আমরা নাও করি তাও বোঝা যাচ্ছে এখানে সাইন আর কোসেক চলে গেছে, এখানে ট্যান আর কট চলে গেছে। এখানে দুই ভাই বাকি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি আপনার সেক, আর একটা হচ্ছে সেক, আর এক ভাই কি ওর নাম হচ্ছে কস। এরা দুইজন হচ্ছে এখানে পজিটিভ, আর বাদ বাকি যেগুলো থাকে সব নেগেটিভ। তো এইগুলো বোঝানোর উদ্দেশ্য কি বা কাজটা কি? এগুলোর একটা কাজ আছে, অনেক সময় দেখবেন যে পরীক্ষা আপনার অঙ্ক হয়ে গেছে কিন্তু উত্তর হয়নি। কিছু কিছু জায়গাতে এরকম বিপদে পড়তে পারেন। ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আপনাকে বলা হলো যে হচ্ছে ধরেন সাইন 120 ডিগ্রির মান কত। পরীক্ষায় আসতেই পারে এরকম, 120 ডিগ্রির মান কত, সাইন 120 ডিগ্রি, 1 মার্কের আপনার দিয়ে দিছে সাইন 120 ডিগ্রির মান কত। এটা কিভাবে বের করতে হবে? এটা বের করতে হবে এইভাবে, লিখতে হবে সাইন 120 ডিগ্রিকে আমরা ভাঙবো। হ্যাঁ, ভাঙবো। এটা ভাঙার একটা নিয়ম হচ্ছে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি গুণন এখানে 1 2 3 4 আপনার যত দিয়ে মিলে তত দিবেন। আমি 1 দিচ্ছি, তাহলে 90 আর 30, তাহলে 120 হয়ে যাচ্ছে। এই 1 2 এর সাথে একটা সম্পর্ক আছে, এখানে যে 1 আছে না, এই 1 যদি হয় তার মানে এটা বিজোড়। বিজোড় হলে সাইনটা কস হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। আর যদি জোড় থাকে তাহলে আর চেঞ্জ হবে না। এখানে যদি 2 থাকতো তাহলে আর ওই সাইন সাইনই থাকবে। তাহলে এটা হচ্ছে সাইনটা কি হবে, কস হয়ে যাবে। কস হয়ে এই শেষেরটা লিখলে হবে 30 ডিগ্রি। তাহলে কস 3 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন কথা হচ্ছে আমাদের অঙ্ক কি হলো, সাইন 120 ডিগ্রির মান কি হচ্ছে √3/2। এটা আমরা হচ্ছে মানে কিভাবে বুঝবো এটা সত্যি কি মিথ্যা, এই মানটা কি ঠিক হলো? এইটা আপনাকে এখন এই যে এই চিত্র সাহায্য নিতে হবে। চিত্র সাহায্যটা কি, যে সাইন 120 ডিগ্রি কোথায় থাকবে এটা আপনাকে আগে বুঝতে হবে। কারণ এই এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তারপরে এই পাশে আসলে 180 ডিগ্রি, তার মানে এই ঘরের মধ্যে আছে। এই ঘরের মধ্যে 120 পড়ে। এই ঘরের মধ্যে সাইন কি ছিল মনে আছে, পজিটিভ, তার মানে এখানে মানও আসছে পজিটিভ, তার মানে আমাদের উত্তর ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ। এখন আপনাকে যদি আমি মান বের করতে বলি যে কস 120 ডিগ্রির মান বের করেন, কস 120 ডিগ্রি, তাহলে আমাদের কি করতে হবে, একইভাবে লিখতে হবে কস 90 ডিগ্রি গুণন 1 প্লাস হচ্ছে 30। তাহলে এটা হবে হচ্ছে কস 30। ওকে। তাহলে কস 30 ডিগ্রির মান কত ডিগ্রি? আপনার হচ্ছে কস 30 ডিগ্রির মান আমরা হচ্ছে না, কস উল্টা যাবে, সাইন হবে, কারণ এখানে সরি ভুল হচ্ছে আমার। এটা 90 গুণন 1 আছে, তার মানে এটা সাইন হবে। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন আপনার অঙ্ক কি হয়েছে এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে আমার 120 ডিগ্রি আছে এই ঘরে, দাঁড়ান আমি অন্য কালার নেই। এই ঘরে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তো এই ঘরে কি কস কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই এই ঘরে কস হচ্ছে নেগেটিভ, কারণ কস হচ্ছে এই 4 নম্বর ঘরে গিয়ে পজিটিভ। তাহলে এখানে নেগেটিভ দিতে এর সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তো এইরকম আপনি যখন অঙ্ক করবেন, করার পর আপনার চিহ্ন যদি সঠিকভাবে বসাতে না পারেন, প্লাস মাইনাস, এই অঙ্ক কিন্তু গোলমাল লাগবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এরকম যত ডিগ্রির মানই আপনি বের করেন তখন আপনার যেমন আরেকটা দেখাই, আরেকটা দেখালেই ইয়ে হবে। আচ্ছা, যেমন সাইন সাইন 210 ডিগ্রির মান বের করতে বললো। হ্যাঁ, সাইন 210। এখন এটা কিভাবে লিখতে হবে? তাহলে সাইন আমরা লিখবো 90 গুণন হচ্ছে 2, 90 দোকানে 80 প্লাস হচ্ছে এখানে 30 লিখবো। ওকে, তাহলে 210 হয়ে যাবে। এরকম মিলে যাবে, 90 গুণন 2 হতে পারে, 3 হতে পারে, এরকম যাই হোক মিলে যাবে। তাহলে এখানে দেখেন আপনার 2 আছে যেহেতু গুণ অবস্থায়, তার মানে আর চেঞ্জ করার দরকার নাই, জোড় সংখ্যা থাকলে চেঞ্জ করা লাগে না। 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন হাফ থেকে মিলে গেল। এখন আপনাকে দেখতে হবে যে আসলে কোন কোয়াড্রেন্টে গেছে। এটা 210, 210 মানে এই ঘরে। এই ঘরে সাইন নেগেটিভ না সবসময়, তাহলে এর সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। বুঝতে পারছেন? এই তো এরকম এই মান বের করার সময় এই কোয়াড্রেন্ট অনেক সময় দেখবেন আপনাকে বিপদে ফেলাবে, এবং সামনে যে প্রশ্ন টশ্ন থাকবে এরকম কিছু থাকে। তো এটা আমি সংক্ষেপে শিখালাম। কারো যদি আরো আগ্রহ থাকে ইউটিউবে একটা ভিডিও টিডিও দেখতে পারেন, অথবা আমাকেও জিজ্ঞেস করতে পারেন যে এই বিষয়টা সম্পর্কে কারো যদি কোনো কনফিউশন থাকে যে এটা কোয়াড্রেন্ট অনুসারে এরকম কম বেশি হচ্ছে বা এরকম। ত্রিকোণমিতির এইটা বিষয়টা একটু জটিল অনেক সময়। দেখা যাচ্ছে যেমন একটা পরীক্ষাতে আমি দেখছি যে হচ্ছে 2340 ডিগ্রির মান বের করতে বলছে, 2340 এরকম একটা মান আমি দেখছিলাম একটা পরীক্ষায়। সাইন 2340 ডিগ্রি সমান সমান কত, এইটা একটা পরীক্ষা আসছে।
তো এইটা যে ওই পদ্ধতিতে বের করতে হবে আপনার। 2340 মানে কি? তাহলে আপনাকে সাইন এই যে 90 ডিগ্রি গুণন এখানে আপনার কত নিতে হতে পারে? 2300। তাহলে যদি আপনি ধরেন হচ্ছে 20 নিলে 1800, তাই না? আহ, তাহলে হচ্ছে যদি আপনি 30 নিলে 2700, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে কত নিলে আপনার 2340-এর দিকে যাবে তত পর্যন্ত আপনার নিতে হবে, নিয়ে ওইটা গুণ করতে হবে। তাহলে আমাদের ছোট করা সম্ভব হবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ধর আমরা যদি এটা 26 বার নেই, তাহলে 2340 হয়ে যাচ্ছে। তাহলে তখন এখানে কি করতে হবে? 0 ডিগ্রি লিখতে হবে। যদি 2340 মানে এক্স্যাক্টলি মিলে যায়, তাহলে এখানে 0 ডিগ্রি লিখতে হবে। তাহলে এখন দেখেন এটা সাইন আপনার এখানে 26, মানে এটা জোড় সংখ্যা, তার মানে এই 0 ডিগ্রি লিখলেই হয়ে গেল, এই চিহ্ন চেঞ্জ হবে না। হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে জিরোর আর তো প্লাস মাইনাস নাই, এটা নিয়ে আর টেনশন নেই। হ্যাঁ, এটা একটা পরীক্ষা আসছিল, সাইন 2340 ডিগ্রির মান। অনেকে দেখে হতাশ, এটা কিভাবে বের করবো আর কি লিখবো, কিন্তু কনসেপচুয়ালি এইভাবে আপনাকে করতে হবে। 7000 ডিগ্রি মান হোক আর 8000 ডিগ্রি মান হোক, ব্যাপার না। তো ত্রিকোণমিতির এইগুলাই আলোচনা, ত্রিকোণমিতির আহামরি তেমন কিছু আলোচনা নাই। এই কয়েকটা বিষয়, আপনার আরো কিছু কঠিন জিনিস ছিল, ওগুলো আপনাদের কাজে দেবে না, এটা অনেক সময় দরকার হয়, সেজন্য দেখালাম আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের অন্য আজকে আলোচনার বিষয়ে। আপনাদের ট্রান্সলেশন আমি আজকে আরো দিয়ে দেব, মানে পড়তে আপনাদের ট্রান্সলেশন। 2 দিন মাঝখানে সময় ছিল, কে কতটুকু পড়ছেন জানি না, আজকে আবার পড়তে দিব। হ্যাঁ, আজকে নতুন শীট দিয়ে দেবো, সেখানে ট্রান্সলেশন পড়তে হবে। আর হচ্ছে আজকে আরেকটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার আহ, হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিভাবে পরীক্ষায় লিখবেন? হ্যাঁ, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বা কিভাবে কি আপনার হচ্ছে করলে আপনি প্যারাগ্রাফে ভালো করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। হ্যাঁ। আচ্ছা, তো বর্তমানে প্যারাগ্রাফ মানে ইংলিশ প্যারাগ্রাফের মধ্যে আমরা যেটা খেয়াল করতেছি, সেটা হচ্ছে কিছু আগে আগের পরীক্ষাগুলো একটু সহজ ছিল, এখন পরীক্ষাগুলো আর ওই লেভেলের সহজ নাই। হ্যাঁ, যেমন আগে আপনার হচ্ছে আপনি এই পদ্মা সেতু আর হচ্ছে মেট্রো রেল, এগুলো একটা প্যারাগ্রাফ পড়ে গেলেই কমন পেয়ে যেতেন, এখন সেটা হচ্ছে না। তো প্যারাগ্রাফের এখন দেখা যাচ্ছে মানে নন ট্রেডিশনাল কিছু প্যারাগ্রাফ আসছে, যেমন কম্পিউটার, ইদানিং খুব আসতেছে। ট্রি প্লান্টেশন, তারপরে আপনার আসতেছে ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, এই যে ট্রাফিক জ্যাম ইদানিং খুব আসতেছে। তারপরে আপনার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কথা বললাম, ট্রাফিক জ্যাম, তারপরে আপনার এই যে জুলাই মুভমেন্ট। হুম। তারপরে আপনার রেমিটেন্স, আমাদের দেশে যে রেমিটেন্সের প্রবাহ, সেগুলো। তারপরে আসছে হচ্ছে আপনার আহ, আপনার হচ্ছে মোবাইল অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার আহ, এগুলাই, এগুলো কয়েকটা ঘুরে ফিরে আসতেছে, আর কিছু আসতেছে যেগুলো বলা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিছু বলা যায় না, কিছু কিছু প্রশ্ন চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন এইগুলো নিয়ে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে পড়বো আর কি, আর আমি যেগুলো দিছি আসলে এখানে হুবহু সেগুলোই পড়বেন কিনা, সামগ্রিক বিষয় নিয়ে দেখি একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ আপনার কি জিনিস, কিভাবে লিখতে হয়। আপনাদের দুই ধরনের পরীক্ষায় প্রশ্ন থাকে, একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর একটা অনেক সময় থাকে হচ্ছে এসে। এসেটা থাকে 10 মার্ক, যখন বলে তখন এসে দিয়ে দেয়, আর যখন 5 মার্ক দেয় তখন প্যারাগ্রাফ দিয়ে দেয়। প্যারাগ্রাফ আর এসের মধ্যে মূল মানে ডিফারেন্সটা কোথায়? মূল ডিফারেন্সটা হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে আইডিয়া এক্সপেনশন। হ্যাঁ। আহ, এইটা হচ্ছে অনেক সময় অনেক বইতে লেখা আছে যে এক প্যারাতে শেষ করতে হবে। প্যারা মানে হচ্ছে আপনার আলাদা করা যাবে না, আসলে কথাটা খুব একটা সত্য না। এক প্যারা দুই প্যারা আপনি যাই হোক ইউজ করতে পারেন। হ্যাঁ। তবে হচ্ছে এই যে দুর্জয় বলছে 5 মার্কের জন্য কতটুকু লিখবো, এইটা কোনো কথা না। মার্কের জন্য পরীক্ষায় লিখতে হয় না।
এইটা আমরা অনেক ছোটবেলা থেকে শুনে আসছি। এইটা হচ্ছে একটা ভুল ধারণা যে মার্ক ওয়াইজ আমরা পরীক্ষায় লিখব। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটাতে আপনার মার্ক কমে যাবে। আপনার এই যে প্রথম কথা হচ্ছে প্রশ্ন কত বড় হবে বা ছোট হবে। হ্যাঁ, এটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে সময়ের উপর। এটা মার্কের উপর নির্ভর করে না। হ্যাঁ। আচ্ছা, যেমন আপনাদের আমি একটু বলি। যেমন আমাদের 36তম বিসিএস পরীক্ষা আমি যখন দেই, বিসিএস পরীক্ষা আমাদের বাংলাদেশ বিষয়াবলীতে প্রশ্ন আসছিল আপনার 10 সেট প্রশ্ন লিখতে হবে। 10 সেট প্রশ্নে 40টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 4টা করে। 10 সেট প্রশ্ন লিখতে হবে। 10 সেট, 4টা করে প্রশ্ন, 40টা। 40টা প্রশ্নে প্রত্যেকটাতেই 5 মার্ক। 200 মার্কের পরীক্ষা, 4 ঘন্টার সময়। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন আমি 5 মার্কের জন্য কত পেজ লিখবো? আচ্ছা, তারপরে 37তম বিসিএস পরীক্ষায় আপনার প্রশ্ন লিখতে হচ্ছিল মাত্র 10টা। এবার হচ্ছে 10টা প্রশ্ন 200 মার্কের। কথা বুঝতে পারছেন কি? 10টা প্রশ্ন 200 মার্ক। আগে কয়টা ছিল? 40টা প্রশ্ন 200 মার্ক। আচ্ছা, পরীক্ষা কিন্তু 200 মার্কেরই হচ্ছে। এক বিসিএস এ দিচ্ছে 10টা প্রশ্ন, এক বিসিএস দিচ্ছে 40টা প্রশ্ন। এখন কথা হচ্ছে দেখেন, এখন 10টা প্রশ্ন আপনি বলছে কয় পেজ লিখবো, আবার 40টা প্রশ্নের ক্ষেত্রে আমি কয় পেজ করে লিখবো। এটার নিয়মটা হচ্ছে আপনাকে আগে প্রথমে ইয়ে করতে হবে যে আমার সময় হচ্ছে 4 ঘন্টা। হ্যাঁ, তাহলে সময়টা 4 ঘন্টা আমি পরীক্ষা অ্যাটেন্ড করতেছি। এই পরীক্ষায় আমার প্রশ্ন আছে 40টা। তাহলে ঘন্টায় আমাকে লিখতে হবে 10টা করে। ঘন্টায় 10টা প্রশ্ন লিখতে হবে। ঘন্টায় 10টা প্রশ্ন মানে কি? একটা প্রশ্নের জন্য আমি সময় পাবো 5 মিনিট। মানে 1 মিনিট করে আপনার প্রশ্ন বুঝতে অ্যানালাইসিস করতে যাবে 5 মিনিট। হ্যাঁ। আচ্ছা, 5 মিনিট সময় লিখলে কতটুকু লেখা যায় ততটুকুই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। কথা কি আমার বুঝতে পারছেন? মানে 5 মিনিট লিখলে কতটুকু লেখা যায়। ধরেন আপনি আপনি একটা জিনিস জানা আছে, আপনার পড়া আছে, পড়া থাকা অবস্থায় 5 মিনিট লিখলে কতটুকু লেখা যায় সেটা টিচাররা দেখলে বুঝতে পারে। আপনার ধরেন কম্পিউটার সম্পর্কে জানা আছে যে কম্পিউটার কি, কম্পিউটারের টাইপস কি, এটার ইউজ কি, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি যদি টানা 5 মিনিট লেখেন, তাহলে 5 মিনিটে আপনার যদি 1 পেজ হয় তাহলে 1 পেজে এনাফ। যদি 2 পেজ হয়ে যায় 2 পেজে এনাফ। যদি হাফ পেজ হয় হাফ পেজে এনাফ। এটা পেজের সাথে কোনো সম্পর্ক নেই। মূল কথাটা হচ্ছে যে আপনার ওই টাইমের মধ্যে আপনার নলেজে থাকা জিনিস আপনি কতটুকু লিখতে পারেন সেটা একজন এক্সামিনার দেখলে বুঝতে পারে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা কি? আপনার কনসেপ্টটা কি বোঝাতে পারছি? এখন ধরেন আপনার এইটা কোনোদিন পড়েন নাই, কম্পিউটার কি এটা কোনোদিন পড়েন নাই, তাহলে আপনি জীবনেও শুনেন নাই। আপনার নতুন একটা জিনিস 5 মিনিট লিখে দেখেন তো আপনি কয় কয় লাইন লিখতে পারেন নতুন জিনিস, যেটা আপনি কখনোই পড়েন নাই। যেমন আমি আপনাকে এখন সহজ কথা, চ্যাট জিপিটি শুনছেন খালি যে চ্যাট জিপিটি নামে একটা জিনিস আছে। আচ্ছা, চ্যাট জিপিটি বাদ দেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকদিন আগে থেকে শুনে আসছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা জিনিস আছে। এটা নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষায় আসলো। আপনি জাস্ট 5 মিনিট লেখেন, আপনাকে বলা হলো 5 মিনিটে যা হয় তাই লেখেন। হ্যাঁ, আপনি 5 মিনিট লিখে দেখেন তো কয় লাইন লিখতে পারবেন না জানা জিনিস। মানে আপনি যদি কিছু না জানেন তাহলে বাংলাতেই লিখবেন। আপনার সহজ কথা বাংলাদেশের পর্যটন নিয়ে লিখবেন। আপনাদের এটা হোমওয়ার্ক আজকে। বাংলাদেশের পর্যটন শিল্প, আপনারা সবাই ঘড়িতে স্টপ ওয়াচ দিয়ে 5 মিনিট লিখবেন। মানে পড়ার আগে বলছি আমি এটা, মানে পড়ার আগে মানে আপনি না জানা অবস্থায়। দেন আপনাকে কি করতে হবে? 5 মিনিট লেখার পরে ওই পেজটা সংরক্ষণ করবেন। দেন আপনি পড়বেন এবার এই বিষয় সম্পর্কে, তারপরে 5 মিনিট লিখবেন। লেখার পরে আপনি এই দুইটার পার্থক্য করবেন যে আপনার লেখা বাড়লো কি কমলো। আমি কি ক্লিয়ার? বিষয়টা বোঝাতে পারছি? তাহলে আপনি বুঝতে পারবেন পরীক্ষায় আপনাকে কতটুকু লিখতে হবে। যেমন দুর্জয় পরীক্ষা দিতে যাবে কয়েকদিন পরে, খুব এক্সাইটেড। এখানে আপনার হচ্ছে ধরেন পরীক্ষায় যদি প্রশ্ন থাকে 90 মার্কের, ইংলিশে থাকলো আপনার 20 মার্কের, আপনার সময় থাকলো 90 মিনিট, তার মানে আপনি ইংলিশে সময় পাবেন 20 মিনিট। ধরেন আর 5 মিনিট বাড়াই দিলাম, 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আপনার প্রশ্ন লিখতে হবে 4টা। 4টা প্রশ্নে আপনি সময় পাবেন একটাতে 5 মিনিট। এই 5 মিনিটে আপনি প্যারাগ্রাফ লিখবেন,
লেখার পরে আপনার প্যারাগ্রাফ যদি 1 পেজ হয়, 1 পেজে আপনি ফুল মার্ক পাবেন। আর যদি হাফ পেজ হয় তাহলে হাফ পেজে আপনি ফুল মার্ক পাবেন, যদি আপনার জানা থাকে। কথা কি বুঝতে পারছেন? লেখা এইটা হচ্ছে মূল কথা। 3 লাইন লেখো, ফুল মার্ক পাওয়া যায়। এই যে আমি যে খাতাগুলো দেখতেছি মাস্টার্সের, একটা ছেলে পেজও নেয়নি, 3 পেজ লেখেনি, তারপরে 76 মার্ক পাইছে আপনার 100-তে, এই এসের 80-তে, 80-তে 76। অথচ কয়েকজন 3-4 পেজ নিয়ে ফেল করছে, 3 মার্ক 4 মার্ক করে পাইছে, এরকম হয়েছে। আসলে কথা সেটা না, কথাটা হচ্ছে আপনি জানেন কি না, সেটা আমার টেস্ট করার বিষয়। তো সেটার জন্য আমরা এই প্যারাগ্রাফের সাইজের কথাটা আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কথায় আসি। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ যখন আপনি প্রথম আগে কয়েকটা সিলেক্ট করতে হবে যে আমি কি কি পড়বো। যেমন আমি কিছু সিলেক্ট করে এখানে দিয়েছি আপনাদের। আমার কাছে মনে হয়েছে এগুলো রিপিটেডলি এখন মানে আসতেছে। তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার, টি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, ক্লাইমেট চেঞ্জ, জুলাই মুভমেন্ট, রেমিটেন্স। আবার এখন এই যে ইনভেস্টমেন্ট সামিট যেটা হলো, প্রেজেন্টেশন হলো একটা আশিক চৌধুরীর, এটার ইনভেস্টমেন্ট সামিটের প্রসপেক্টস। অর্থ মন্ত্রণালয় পরীক্ষা এটা দিতেও পারে যে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে আপনি একটা ছোটখাটো লেখেন কয়েক লাইন দিকে, এত মানে এটা তো অর্থ মন্ত্রণালয়ের সাথে জড়িত। হ্যাঁ, অথবা এখন ধরেন আপনার হচ্ছে সামার, সামার নিয়ে দিল, হুম, গরমের দিন, এগুলো নিয়ে দিল। হ্যাঁ, বা সেম ধরেন একটা ছোটখাটো যে ইয়ে মানে দিয়ে দিল যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়েও দিয়ে দিতে পারে, বাজে অবস্থা চলছে যেহেতু, এগুলো নিয়েও দিতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ প্রথমে পরীক্ষায় আসলো, হোয়েদার ইট ইজ কমন অর নট, আপনার কমন পড়তেও পারে, নাও পারে। আচ্ছা, হ্যাঁ স্যামের কথা আমি বলবো, অসুবিধা নেই। আমি প্যারাগ্রাফের বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে আপনাকে প্যারাগ্রাফের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির সেটা কি? প্যারাগ্রাফের প্রস্তুতি কি? প্রথমে আপনাকে সর্বনিম্ন 10টা প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে, যে আমি এই 10টা প্যারাগ্রাফ আয়ত্ত করব। কি কি বললাম আমি, যেগুলো নাম একটু বললাম। আগে তো আরো কমন বলা যেত, এখন এতটা কমন বলা যাচ্ছে না। হ্যাঁ, যেমন এই যে লাস্ট আপনার যে পরীক্ষাটা হয়েছে, আপনার সুপ্রিম কোর্টের একটা পরীক্ষা হয়েছে, ওইটাতে জানি কি আসছিল, দা বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা পরীক্ষাতে প্যারাগ্রাফ দিয়েছিল ওনারা হচ্ছে ইংলিশে গ্লোবাল ওয়ার্মিং আর স্মার্টফোন। চিন্তা করছেন, এগুলো কিন্তু খুব ওয়েল নন না। গ্লোবাল ওয়ার্মিং আর একটা হচ্ছে স্মার্টফোন। গ্লোবাল ওয়ার্মিংটা মোটামুটি এখন খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। তা আমি গ্লোবাল ওয়ার্মিংটা এখানে লিখে দিছি, এই যে হচ্ছে কয় লাইন, 8-10 লাইন লিখে দিছি। হুম, এটা পিডিএফ ফাইলটা না হয় আপনাদের দিয়ে দেবো নি, আমাদের গ্রুপ টুরুপে সব জায়গাতে দেওয়া আছে। তো এটাতে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসছে। আবার বাংলাদেশ চা বোর্ডের পরীক্ষায় তো কোনো প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ দেখলাম না, এখানে এটাতে দেয়নি। হ্যাঁ, আর আপনার অন্য কোনো পরীক্ষাতে আমি প্যারাগ্রাফ দেখলাম না, যাকে এটা আসছে আর কি, গ্লোবাল ওয়ার্মিং এর কথাই বলি। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা আপনার এখন খুব হট টক বলা যাচ্ছে গরমের দিন। এখন আপনি এই গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ ধরেন আপনার সামনে পড়লো, এটা আপনার পড়া থাকতে পারে, নাও পারে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে 10টা সিলেক্ট করতে বললাম, 10টা সিলেক্ট করবেন। 10টা সিলেক্টের পরে এগুলোর কিছু প্যাটার্ন আছে, প্যাটার্ন থেকে প্রশ্ন হয়। প্রথম কথা হচ্ছে, একটা প্যাটার্ন হচ্ছে আপনার অফ টপিক। হ্যাঁ, যেমন এই যে কম্পিউটার, আপনার স্মার্টফোন, এগুলো কিছু আছে অফ টপিক, এগুলো সিম্পলি লিখতে যায়। কিছু আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে আসে, যেমন বাংলাদেশের সার শিল্প, মানে আপনার পর্যটন শিল্প, বাংলাদেশের চামড়া শিল্প, বাংলাদেশের বিভিন্ন শিল্প আছে, এগুলো নিয়ে আসে। একটা আসে আপনার বাংলাদেশের হিস্ট্রি কালচার, এরকম একটা প্যাটার্ন থাকে। হ্যাঁ, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, হ্যান ত্যান, এগুলো এখন আর আসে না, এগুলো অবসলেট হয়েছে। তারপরে কিছু আছে ট্রেন্ডিং, যেমন এই যে এখন ইনভেস্টমেন্ট সামিট হলো, তারপরে আগে পদ্মা সেতু ট্রেন্ডিং ছিল। হ্যাঁ, তারপরে জুলাই আন্দোলন ট্রেন্ডিং ছিল। যেমন একটা সেদিনকে একটা প্যারাগ্রাফ দেখলাম কোথায় জানি, গ্রাফিতি, জুলাই আন্দোলনের যে গ্রাফিতি গুলো ছিল সেগুলো নিয়ে লিখতে বলছে। তো এটা হতে পারে। তারপরে রাষ্ট্র সংস্কার, যে হচ্ছে আমাদের স্টেট রিফরমেশন যেটা, সেটা হতে পারে। যাক, এটাকে বলে ট্রেন্ডিং। আচ্ছা, এরকম আপনি সব মিলে 10টা সিলেক্ট করবেন। তার মধ্যে আমি 6-7টা লিখে দিছি, আর দু একটা মুখে বললাম। এই যে ইনভেস্টমেন্ট সামিটটা আমি নতুন করে অ্যাড করলাম, আমি হয়তো এটা আবার নতুন বইয়ে দিব, এটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তো এরকম 10টা সিলেক্ট করবেন। 10টা সিলেক্ট করার পরে আপনার
প্রথম কথা হচ্ছে যে এইটা সম্পর্কে আপনি কি কি জানেন সেইটা আপনি আগে হচ্ছে আহ, মানে ব্রেন থেকে চেক করবেন। আচ্ছা আমি একটু চেক করি। হ্যাঁ আচ্ছা নাইম বলেন দেখি, আমি একটা প্যারাগ্রাফ সম্পর্কে আপনাকে আমি একটা জিজ্ঞেস করি। হ্যাঁ নাইম, এই যে জুলাই আন্দোলন যেটা গেল না, জুলাই মুভমেন্ট, হ্যাঁ, তো এইটা নিয়ে যদি আমি প্যারাগ্রাফ লিখতে চাই কি কি লিখবো, এর মধ্যে কি কি লেখা যায়? জুলাই আন্দোলন যেরকম স্যার, আমি আপনার একটা দেখছিলাম আজকে, হ্যাঁ, বাংলাতে বলতে পারবো সুন্দর করে। যেমন স্যার, জুলাই আন্দোলন না যে আপনি পাঁচ আপনার মতো আগস্ট। করে বলেন যে আপনি আপনার সামনে জুলাই আন্দোলন বাংলাতে আমি লিখতে দিলাম, কি কি লিখবেন, মানে কি কি বিষয় লিখবেন? তো প্রথমত আমি লিখবো হচ্ছে যে জুলাই আন্দোলন শুরু হয়েছে স্যার 5 আগস্ট থেকে। যে আদালতে স্যার যে রায়টা দিল। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি তারিখের কথা বলছেন, জি স্যার। যে এত তারিখ থেকে এটা শুরু হয়েছে। শুরু হয়েছে, তারপর স্যার আপনার তারপর যে হুম যারা শহীদ হয়েছে, যেরকম আপনার যেরকম আপনার 16 আগস্ট, হুম আপনার হলো এই যে আপনার হচ্ছে ইয়ে শহীদ হলো কে, 16 আগস্ট হচ্ছে আপনার। হ্যাঁ যাই হোক, মানে আপনি শহীদ যে কয়জন হয়েছেন তাদের নাম তো আপনার লিখতে চাচ্ছেন, তারপর তারপরে আপনার স্যার আপনার ওই যে আপনার হচ্ছে স্যার চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে আপনার শহীদ হয়েছে আপনার মোট হুম 1581 সংখ্যাটা জন। লিখতে চাচ্ছেন, এটা দিল এই যে হচ্ছে স্যার। কতজন শহীদ হয়েছে সেই জি স্যার। সংখ্যাটা লিখতে চাচ্ছেন। আচ্ছা তারপর জি স্যার, তারপর আমি স্যার আর কয়েকটা দিব যে, তারপর আপনার কয়েকটা আন্দোলনের ডাক দিল। যে সর্বশেষ যেটা ডাক দিল যে মার্চ মার্চ টু ঢাকা। তারপর আবার শেখ হাসিনা যে সবাইকে রাজাকার বললো, হ্যাঁ, এর জন্য আর কি সবাই আরো ক্ষিপ্ত হয়ে গেল মানে এটার পরবর্তীতে আর হচ্ছে কি। আপনার ঘটনা প্রবাহটা আপনি লিখবেন, যে এটার হচ্ছে কন্টিনিউ। তারপর তারপরে সর্বশেষ যে আপনার যে 5 আগস্ট, যে আপনার সবাই ছাত্র জনতা সবাই মিলে আপনার যে সবাই এক এক দফা দাবি এক দফা দিল যে হুম স্বৈরাচারের পতন। পরে আপনার তো সেই 16 বছরের শাসন, ফ্যাসিস্ট হাসিনার পতন হইলো। আচ্ছা তো স্যার এটাই আর কি, এভাবে আচ্ছা, লিখবো। দেখি আমি আরো দু একজনের কথা শুনি দেখি। হুম, আচ্ছা আলিয়ার আপনি বলেন দেখি তাহলে কি কি লেখা যায়, জুলাই আন্দোলন প্যারাগ্রাফ ধরেন আপনার আজকে আসছে, তাহলে কি লিখবেন আপনি? আসসালামু আলাইকুম বলেন। স্যার। জুলাই আন্দোলনে প্রথমে হচ্ছে একটু মানে কয় তারিখ থেকে শুরু হয়েছিল এটা দিয়ে, তারপর আমি একটু পিছনে যেতে চাই। যে হুম কোটা বিরোধী আন্দোলন তো অনেক আগে থেকেই হয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ দুই হ্যাঁ হাজার আঠারো সালে এক দফা দাবি হ্যাঁ আন্দোলনের একটা চরম রূপ নিয়েছিল। সেই সময় তো আপনার হচ্ছে কোটা সংস্কার হয়েছিল। হুম হওয়ার পর আবার নতুন করে এটা ইস্যু আসে। তারপর আপনার কোর্টের রায় আবার ওটা শিথিল হয়, তারপর আবার নতুন করে আন্দোলন শুরু হয়। হুম তারপরে বর্তমান প্রেক্ষাপটে যা যা ঘটলো একটু আর কি এই ছোট ছোট করে কয়েকদিনের বর্ণনাটা একটু হুম। দিলেই আচ্ছা আমার মনে হয় তারপর, মোটামুটি ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আপনারা দুইজনের কাছ থেকে আমি তারপর আপনার বলেন বলেন, আপনি বলেন বা শেষ করেন, হ্যাঁ। মানে হচ্ছে কি, আপনার ডিসক্রিপশন প্রথম দিকে কিভাবে স্টার্টিং হলো, তারপর শেষ মুহূর্তে ক্লাইম্যাক্স এর দিকে এসে আপনার হচ্ছে একটু শহীদ টহিদ কারা হলো এগুলো নামটা একটা লিস্ট করে হুম একটু হুম দিতে হবে। আর তারপর কিন্তু যেটা ঘটলো সেটা দিয়ে হুম আপনার হচ্ছে ওই যে একটা কনক্লুশন টানতে হবে স্যার। আচ্ছা, তো মানে যাই হোক তখন তার আমি আর এই জিনিসটা add করতে হবে স্যার। তখন হুম তার কোটার ভিতর ছিল না, তখন ওভারঅল মানে এক গভর্নমেন্ট কোটা আন্দোলনের এই ইস্যুটা মানে জাতীয় ইস্যু হয়, আপনার হচ্ছে গভর্নমেন্ট ফল করে এই একটা দিয়ে কনক্লুশন টানতে হবে। আচ্ছা, এই যে তাহলে ধরেন আলিয়ার আর নাইমের কথা শুনে যেটা বুঝলাম, যে মোটামুটি তারা একটা পিকচারাইজ করতে পারছে, একটা জিনিস সম্পর্কে একটা মোটামুটি ভালো পিকচারাইজ করতে পারছে। ধরেন জুলাই, আমি অন্য আরো বিষয় আছে সেগুলো নিয়েও ইয়ে করতে পারি। এখন এরা যে কথাগুলো বললো, ধরেন যতটুকুই যাই হোক, এগুলো যদি আপনি লেখেন খাতায়, কয় লাইন হবে? ধরেন 10 লাইন হবে ম্যাক্সিমাম, ইংলিশের এগুলো আর একটু কমবে, 7-8 লাইন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে কথাগুলো আমরা এখানে লিখতেছি, এই কথাগুলোর ক্রোনোলজিক্যালি সাজায় লেখাটাই হচ্ছে প্যারাগ্রাফ, অন্য কিছুই না। হুম, তো প্রথমে প্যারাগ্রাফ মানে স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা আপনাকে শুরু করতে হবে কিভাবে, যে কোনো যখন ফিনোমেনার আপনার স্টোরি টেলিং আপনি করবেন, তখন আপনাকে শুরু করতে হবে হচ্ছে ওই ঘটনার একটা ব্রেক থ্রু দিয়ে। হুম, একটা ব্রেক থ্রু দিয়ে শুরু করতে হবে। ব্রেক থ্রু দিয়ে শুরু করাটা হচ্ছে, যেরকম আমি একটা লাইন বলি আপনার, যেমন ধরেন এখানে রেমিটেন্সের কথা এখানে লেখা আছে, সামনে আছে, এটাই বলি যে রেমিটেন্স, পরীক্ষা আসলে ইম্পর্টেন্স অফ রেমিটেন্স, তাহলে আপনার এটার একটা ব্রেক থ্রু আছে।
ব্রেক থ্রুটা কি? যে রেমিটেন্সটা আমাদের হচ্ছে ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি এরকম একটা কথা বলবেন, ঠিক আছে? মানে এমন একটা কথা বলবেন যাতে যিনি রিডার তিনি ওইটা পড়ে বুঝতে পারে যে না, এর ভিতরে আসলে রেমিটেন্স নিয়ে কিছু কথা বলা হবে। কথা বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ। এখন আপনি ধরেন হচ্ছে রেমিটেন্স নিয়ে প্রশ্ন আসছে, আপনি প্রথমে লিখলেন যে আমাদের অনেক লোক দেশের বাইরে থাকে, দেশের বাইরে কাজকর্ম করে, মেনি পিপলস আর ওয়ার্কিং ইন দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কথাবার্তা লিখলেন। তাহলে যিনি রিডার তিনি ধরতেই পারবে না যে আপনি কি বিষয়ে কথা আলাপ করতে চাচ্ছেন। হ্যাঁ, মাইগ্রেশন নিয়ে কথা বলতে চাচ্ছেন, না রেমিটেন্স নিয়ে কথা বলতে চাচ্ছেন, না আমাদের দেশের সুখ শান্তি নেই সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছেন। এটা না, টপিকের সাথে প্রথমে একটা ব্রেক থ্রু সেন্টেন্স থাকবে প্রথমেই। হ্যাঁ, এই সেন্টেন্সটা আপনার মানে যিনি খাতা দেখবে তাকে পরিচয় করায় দিবে আপনার প্যারাগ্রাফের সাথে, প্রথম লাইন। হ্যাঁ, যেমন জুলাই মুভমেন্টে লিখবেন যে জুলাই মুভমেন্ট হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স অন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এরকম একটা কথাবার্তা লিখবেন। মানে এটা আমি বলছি, এটা লিখবেন না, অন্য যা আপনার মনে আসে। অথবা হচ্ছে মুভমেন্ট চেঞ্জড বাংলাদেশে লট, এরকম ভাবে কিছু কথাবার্তা লিখবেন। বা জুলাই মুভমেন্ট চেঞ্জড দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, হ্যাঁ, অফ 16 ইয়ার্স অটোক্রেটিক গভর্নমেন্ট, এরকম একটা, মানে আপনার যেটা ব্রেক থ্রু হয়, মানে আপনি যে কোনো একটা লাইন দিয়ে যাতে বোঝাতে পারেন উই আর টকিং অ্যাবাউট হোয়াট ইজ দিস। হ্যাঁ, এরকম ব্যাপারটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইটার সাথে আপনার কানেক্টিং করতে হবে। কানেক্টিং করতে হবে, কিভাবে কানেক্টিং করবেন? যেমন আপনার রেমিটেন্সের কথা যখন আপনি প্রথমে গুরুত্বপূর্ণ বলবেন, হ্যাঁ, এসে সেন্টেন্সে লিখলেন, না না সমস্যা নাই। আচ্ছা, তারপরে আপনার কানেক্টর ব্যবহার করতে হবে। কানেক্টর বিষয়টা কি রকম? এইটার সাথে আপনি যাতে 4 থেকে 5 লাইন অন্তত টেনে নিতে পারেন এরকম কিছু ঘটনা কানেক্ট করার চেষ্টা করবেন। যেমন আলিয়ার হচ্ছে এই কাজটা করছে, যে প্রথমে জুলাই আন্দোলন বলেই যদি আমরা মারামারিতে চলে যাই, গোলাগুলিতে চলে যাই, তাহলে তো আমি আর শেষে আর কোনো কারণ খুঁজে পাবো না। তাহলে আমরা একটু হিস্ট্রিতে যাব, যে এইটা আসলে আমাদের মানে আগে অনেক মানে দিন হলো, হ্যাঁ, লং সিন্স এগো, মানে সাম মুভমেন্টস আর ফর্মড, হ্যাঁ, এরকম কথাবার্তা আপনি লিখলেন। হ্যাঁ, যে অন দ্য সেন্টার অফ কোটা মুভমেন্ট, এরকম কথাবার্তা বলে সেখানে কিছু মানে কোর্ট হচ্ছে আমাদের কিছু ভার্ডিক্ট দিল, সেই ভার্ডিক্টের উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ স্টুডেন্টস উইথড্রল দেয়ার মুভমেন্ট, হ্যাঁ, এরকম কথাবার্তা ক্ষেত্রে হিস্ট্রি 2 1 লাইন ঢুকাই দেবেন, তাহলে আপনার একটু সুন্দর হলো, মানে একটু আগায় গেল। তারপরে আপনার হচ্ছে আস্তে আস্তে আসবেন এটার মানে মূল কথায়, সেখানে হচ্ছে কিভাবে এই আন্দোলনটা ফরমেশন হলো। তারপরে আসবেন শহীদ কতজন হলো, এই সংখ্যাগুলো মনে রাখবেন। এবং খুব যে আপনার ওয়েল নোন পার্সোনালিটি যেগুলো যারা শহীদ হয়েছে, যেমন শহীদ আবু সাইদ, মুগ্ধ, এরা যারা হয়েছে এদের নামগুলো লেখার চেষ্টা করবেন। এগুলো আপনার ফোকাসে দিবে। তারপরে কতজন শহীদ হলো অ্যাকর্ডিং টু দ্য হেলথ মিনিস্ট্রি অনুসারে লিখবেন, এইটা একটা আপনার ফোকাসে দিবে। আচ্ছা, নেক্সটে এসে কি করতে হবে? এগুলো হওয়ার পরে আমাদের দেশে যে একটা মানে চেঞ্জ আসছে, র্যাডিক্যাল চেঞ্জ আসছে, এইটা আপনাকে ফোকাস করতে হবে। যে আমাদের দেশে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, গভর্নমেন্টে হচ্ছে মানে প্রফেসর ইউনূস আসছে, উনি যে হচ্ছে রিফরমেশন মানে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসছে, এই কথাগুলো একটু লিখতে হবে। যে এটা আমাদের দেশের রাষ্ট্রের এই আন্দোলনটা না হলে আমাদের উই কান্ট গেট সাচ টাইপ অফ বাংলাদেশ। হুম, যে উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য রিফরমেশন অফ আওয়ার কান্ট্রি, এরকম কথাবার্তা লিখবেন। তাতে সুবিধাটা কি? যাতে আপনি এটার হিস্ট্রি বললেন, এটার মানে আপনার যে কন্টিনিউয়াস যে আপনার ইভেন্টস গুলো সেগুলো আপনি বললেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হচ্ছে এটার কনসিকুয়েন্সেসটা বললেন। হ্যাঁ, এরপরে আপনি হচ্ছে কিছু ফিউচার ডিরেকশন দিতে পারেন। ফিউচার ডিরেকশনটা কিরকম? যে ইফ উই গেট দ্য স্পিরিট অফ জুলাই মুভমেন্ট ইন আওয়ার হার্ট দেন অ্যান্ড উই শুড ওয়ার্ক অন দ্য বেসিস অফ দ্য স্পিরিট অফ জুলাই মুভমেন্ট, দেন আওয়ার কান্ট্রি উইল গো ডেভেলপড, এরকম কিছু কথাবার্তা বলতে পারেন। যে আমরা যদি জুলাই আন্দোলন নিয়ে মানে অনেক কাজকর্ম করি বা মনে যদি ধরে রাখি, চেতনা অনুসারে কাজ করি, দেন আমরা ইয়ে করতে পারি। এগুলোকে হচ্ছে তাহলে সুন্দর একটা কানেক্টিং স্টোরি টেলিং হলো। এটা আমি একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে, তাহলে এই স্টোরি টেলিং লিখতে হলে আপনাকে জানতে হবে কি কি, এইটা আপনি প্রথমে নোট ডাউন করতে হবে। যেমন আমি আসি ইম্পর্টেন্স অফ রেমিটেন্স, এটা নিয়ে একটা উদাহরণ দেই। প্রথমে আপনাকে রেমিটেন্সের একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা জানতে হবে, রেমিটেন্সটা কি। হ্যাঁ, আপনি প্যারাগ্রাফের ভিতরে কি জানতে হয় এটা যদি নোট ডাউন করতে না পারেন কখনো আপনি ভালো করতে পারবেন না। রেমিটেন্সটা কি এইটা আপনার, আচ্ছা, লাস্ট রেমিটেন্স কত আমাদের দেশে এসেছে বাংলাদেশে,
এই তথ্যটা আপনাকে মুখস্থ করতে হবে যদি রেমিটেন্সের রচনা প্যারাগ্রাফ যাই পড়েন। হ্যাঁ। আচ্ছা, রেমিটেন্স গুলো আসে কোত্থেকে, সোর্স গুলো কি, এটা আপনাকে নোট ডাউন করতে হবে। আপনি বললেন যে মিডল ইস্ট টিডল ইস্ট, এগুলা কথা না। কোন কোন দেশ থেকে আমাদের দেশে রেমিটেন্সটা আসে বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো লিখবেন। আচ্ছা, তারপরে এই রেমিটেন্সের আমাদের দেশে বেনিফিট কি, হ্যাঁ, বেনিফিট কোন কোন সাইডে পড়ে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের গভর্নমেন্টের উপরে বেনিফিট কি, আমাদের ইকোনমিতে বেনিফিট কি, যে রেমিটেন্সটা পাঠাচ্ছে তার ফ্যামিলিতে বেনিফিট কি, হেলথ কেয়ারে কি কি বেনিফিট পড়তেছে, তার লাইফ অফ স্ট্যান্ডার্ডে কি, এরকম আপনার লিস্ট, আপনাকে তো তথ্য জানতে হবে। আপনি বললেন যে এটা অর্থনীতিতে অবদান রাখে, কি অবদান রাখে, অবদানটা কি রাখে, এটা আপনাকে লিখতে হবে না। আপনি তখনই লিখতে পারবেন যখন আপনি দেখলেন যে যখন আমাদের হচ্ছে, যেমন দেখেন আমি এখানে কয়েকটা লিখে দিয়েছি যে আমাদের এই রেমিটেন্সটা কিভাবে আমাদের ইকোনমিতে প্রভাব ফেলে। প্রথম কথা হচ্ছে নিউট্রিশন, লিভিং কন্ডিশন, এডুকেশন, হেলথ কেয়ার, সোশ্যাল সিকিউরিটি, ইনভেস্টমেন্ট। এই পয়েন্টগুলোতে ফোকাস করে। কিরকম? নিউট্রিশনটা কি, যে যে মানুষগুলো বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় তাদের ছেলেমেয়েরা খাওয়া দাওয়া ভালো খায়, পুষ্টিকর খাবার দাবার খায়, তারা সুস্থ থাকার চেষ্টা করে, যেটা আমাদের হেলথ সেক্টরে যে নিউট্রিশনের যে প্রবলেমটা সেটা থাকে না। লিভিং কন্ডিশন বাড়ে, তারা নিজেরা বাড়িঘর করে, জমি জাতি কিনে, তাদের জীবনের লিভিং কন্ডিশনটা ডেভেলপ হয়। এডুকেশন, তাদের ছেলে মেয়েদের শিক্ষা বাড়ে, শিক্ষা বাড়লে একটা জাতির ইকোনমিতে প্রভাব পড়বে, ডেফিনেটলি পজিটিভ। হেলথ কেয়ার মানে স্বাস্থ্য ব্যবস্থা তাদের ডেভেলপ হয়, যেটা আমাদের মেডিকেলের উপর চাপ কমায়, প্রেশার কমাবে। সোশ্যাল সিকিউরিটি, বৃদ্ধ বয়সে তার কিছু সেভিংস থাকে, যেটা থেকে রাষ্ট্রের যে আপনার সোশ্যাল সিকিউরিটি যে প্রোগ্রামগুলো ভিজিডি ভিজিএফ এগুলো দেওয়া লাগে না তাদের, তারা স্বাবলম্বী হতে পারে। এবং তারা কিছু টাকা বিদেশ থেকে আসার পরে দেখবেন অনেক মানুষ ইনভেস্টমেন্ট করে, দোকানপাট করে, এইগুলোতে আমাদের একটা রিটার্ন আসে। তো এরকম সাম পয়েন্ট শুড বি অ্যাড্রেসড। হুম। এরকম না যে আপনি ঢালাভাবে বললেন যে এটা খুব ভালো, এটা খুব উন্নতি করে, এটা এই করে সেই করে, এইগুলোর কোনো মূল্য নেই। এলো কথা বললে আপনার কেউ মানবে না। আপনার ইন্ডিকেটর গুলোকে মানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটাতে কিভাবে, হ্যাঁ, ইয়ে করতেছে, মানে প্রভাবটা কিভাবে ফেলতেছে। যেমন হচ্ছে এখানে দেখেন যে আমি এখানে কিছু সোশ্যাল বেনিফিট গুলো কি কি, এখানে 4-5টা পয়েন্ট আউট করা হয়েছে। সোশ্যাল বেনিফিট কি আপনি এইভাবে দেখেন, নিজে চিন্তা করে বের করতে পারবেন না, করতে পারেন। যেমন এখানে বলছে যে এটা আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা দূর করতেছে, বেকার সমস্যা, কারণ তারা বিদেশে চলে গিয়ে কর্মক্ষম হচ্ছে। আমাদের দেশে যে ফরেন কারেন্সি রিজার্ভটা সেটা বাড়তেছে তাদের টাকা দিয়ে। হ্যাঁ, মানুষের যারা বৃদ্ধ বয়সে, মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন, ইয়াং বয়সে যে কাজ না পাওয়ার ফ্রাস্ট্রেশন, সেগুলো থাকছে না। তারপরে আপনার হচ্ছে যে আমাদের এই যে ট্রাভেলিং ট্রান্সপোর্টেশন, এগুলো যেমন যারা বিদেশে যাচ্ছে সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ইউজ করতেছে, এগুলোতে কিছু লাভ হচ্ছে আমাদের দেশের এবং বিদেশের সবারই। আচ্ছা, তারপরে বিদেশ থেকে তারা অনেক সময় এনভায়রনমেন্টটা দেখে আসতেছে, ডিসিপ্লিনটা দেখে আসতেছে, এগুলো আমাদের টোটাল স্ট্যান্ডার্ড অফ লাইফকে বাড়াচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে মৌলিক জায়গাগুলোতে বলতে হবে। হ্যাঁ, মানে শুধু শুধু আপনি যদি বলেন যে এটা খুব ভালো মন্দ, এতে কোনো যায় আসে না, এগুলোতে কোনো মার্ক আসবে না। ঠিক আছে? তাহলে আপনার প্রথম কথা হচ্ছে আপনি কি কি পড়বেন, কি কি জানবেন। যেমন রেমিটেন্সের কথা আমরা কি কি শিখলাম তাহলে, এটাতে আপনার ডেফিনেশন, এটা রেমিটেন্সের একটা অ্যামাউন্ট জানতে হবে, কোন কোন সোর্স থেকে, সোর্স গুলো মুখস্থ করতে হবে। তারপরে আপনার হচ্ছে এইটার ইম্পর্টেন্স গুলো কোন কোন সেক্টরে পড়ে, কি ইম্পর্টেন্স পড়ে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আপনি যদি 5টা পয়েন্টের প্রত্যেকটাতে যে 4টা 5টা করে লাইন যদি আপনার মানে কোর জিনিস জানা থাকে, তা যেমন আমি এটা লাস্ট 2024 সেপ্টেম্বর পর্যন্ত আমার কাছে তথ্য ছিল, তারপরে আর তথ্য নাই। এখানে 2404.11 US ডলার আমরা হচ্ছে এই রেমিটেন্স বাংলাদেশে রিসিভ করতে পারছি। হ্যাঁ, এই তথ্যটা যদি আপনি লেখেন, এইটা বাংলাদেশ ব্যাংকের 17/11/2024 ইনফরমেশন অনুসারে, এখন আবার চেক করতে হবে। তো এরকম আপনাকে কিছু কোটে মানে কোট করে রাখতে হবে, 4টা 5টা পয়েন্ট, যেগুলো আমি এইটা সম্পর্কে পড়বো। যে প্রথমে বললাম 10টা, তারপরে হচ্ছে এগুলো। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। যেমন এখানে আপনার এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আপনি কি কি লিখবেন, এইটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথায় আসবে না। যেমন এখানে দেখেন লেখা হয়েছে এনভায়রনমেন্ট পলিউশনের ডেফিনেশনটা খুব সুন্দর করে এটা লিখতে হবে। টাইপস, কত ধরনের এনভায়রনমেন্ট পলিউশনটা হতে পারে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ইলেকট্রোম্যাগনেটিক পলিউশন, লাইট পলিউশন, নয়েজ পলিউশন, থার্মাল পলিউশন, এইগুলো। এইগুলোর আবার ডেফিনেশন জানতে হবে যে আপনার এয়ার পলিউশনটা কি। বাতাস দূষণ মানে এয়ার পলিউশন তা না, এয়ার পলিউশন কখন হয় বা কি কি কারণে হয়,
যে আপনার যেমন ওয়াটার পলিউশন, আমরা যদি বলি হচ্ছে যে ওয়াটার পলিউশন কখন হয়, হ্যাঁ, পানিতে কি কি থাকলে ওয়াটার পলিউশন হয়, ঠিক আছে, কোন কোন এলিমেন্টস থাকলে ওয়াটার পলিউশন হয়, কি কি কেমিক্যালের কারণে, এই কথাগুলো লিখতে হবে। এবং এগুলোর কজেস গুলো কি, হোয়াট আর দ্য মেন কজেস অফ পলিউশন, চারটা পাঁচটা কারণ জানতে হবে আপনাকে। হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ডস গুলোতে হিউজ অ্যামাউন্টস অফ ফার্টিলাইজার আর ইউজড টু প্রডিউস দ্য হচ্ছে আপনার ক্রপস। সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমাদের হচ্ছে সয়েল ফার্টিলিটি আমরা লস করতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে। ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর থেকে যেগুলো বায়োকেমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো আপনার হচ্ছে হ্যাজার্ডাস কেমিক্যাল রিলিজ হচ্ছে, দোজ কেমিক্যালস আর পলিউটেড আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, এইগুলো লিখবেন। তারপরে হচ্ছে এনার্জি সেক্টর। এনার্জি সেক্টরের যে হচ্ছে গার্বেজ গুলো রয়েছে, ফসিল ফুয়েল, কয়লা, এইগুলো আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করতেছে, বাতাসকে দূষিত করতেছে। ঠিক আছে, এবং গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে, সিএফসি গ্যাস, কার্বন, এগুলো আমাদের বাতাস কিন্তু পরিবেশ নষ্ট করতেছে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো আমাদের দেশে বিভিন্ন হাউস হোল্ড ওয়েস্ট থেকে শুরু করে এই প্লাস্টিক ওয়েস্ট, এগুলো আমাদের এনভায়রনমেন্টকে কন্টামিনেট করতেছে। তো এরকম আপনার কিছু স্পেসিফিক কারণ উল্লেখ করতে হবে, দেন এগুলোর ইফেক্ট কি, পরিবেশ নষ্ট হলে সমস্যা কি হবে, সমস্যাটা আপনাকে তুলে ধরতে হবে। যে আমাদের হচ্ছে এই এই যে এখানে দেখেন, এক ডাব্লিউএইচওর একটা রিপোর্ট থেকে বলা হয়েছে যে এয়ার পলিউশন ইজ রেসপন্সিবল ফর 7 মিলিয়ন প্রিম্যাচিউর ডেথস আ ইয়ার ডিউ টু রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার অ্যান্ড ইমিউনো সিস্টেম এলিমেন্টস। মানে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের রোগে অ্যাবাউট 7 মিলিয়ন মানুষ হচ্ছে প্রিম্যাচিউর ডেথ হচ্ছে, মানে তার মৃত্যুর বয়স হওয়ার আগেই মারা যাচ্ছে। বিশাল একটা ক্ষতি। অ্যামাউন্টটা লিখতে পারলেন, সোর্সটা লিখতে পারলেন, যিনি খাতা দেখবে তিনি এমনি খুশি হবে যে না, এই ছেলে যথেষ্ট পড়ালেখা করছে। ঠিক আছে, তারপরে আপনি যদি এখানে এই কথা লেখেন যে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমাদের সাইক্লোনস, ফ্লাডস, ড্রাউট মানে খরা, এগুলোর উপরে প্রভাব ফেলে। এইরকম কিছু কথাবার্তা লিখতে হবে যেগুলো আপনাকে ডিফারেন্সিয়েট করবে ফ্রম আদার্স। হ্যাঁ, আচ্ছা, তো আমি কি বিষয়গুলো বোঝাতে পারলাম যে এগুলো। এখন কথা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টে আমি খেয়াল করে দিয়েছি, স্যার আমাদের এটা একটু 4-5 লাইন লিখে দেন, আমি মুখস্থ করে নেই, এত ঝামেলার মধ্যে আর যেতে চাচ্ছি না। এটা আর হচ্ছে মানে এত ঝামেলার মধ্যে গিয়ে আর কি হবে, কয়েকটা লাইন লিখে দেন, আমি মুখস্থ করে নেব। এইটা একদমই বাজে সলিউশন। এটা দ্বারা আপনার প্যারাগ্রাফ কখনোই আপনি ভালো করতে পারবেন না। প্যারাগ্রাফ ভালো করার প্রথম এটা হচ্ছে প্যারাগ্রাফ গুলো সিলেক্ট করা, প্যারাগ্রাফের ভিতরে কি কি পড়বো, ইনফরমেশন গুলো সিলেক্ট করা সঠিক তথ্য থেকে, দেন এইটা আপনাকে 2-3 বার মুখস্থ করা এই ইনফরমেশন গুলো, দেন আপনি নিজে একবার লেখা। লেখার পরে আপনার বুঝতে পারবেন যে আপনি লিখতে পারতেছেন কিনা। যদি লিখতে না পারেন আরেকবার লিখেন, আরেকবার লিখতে পারেন, 3-4 বার লেখার পরে আপনার একটা শেপে চলে আসবে। পরীক্ষার হলে গিয়ে আপনি সুন্দর এগুলো ডেলিভারি দিতে পারবেন। তা আপনারা আজকে যে কাজটা করবেন, প্যারাগ্রাফ সম্পর্কে আমি আমার কাছে যে প্যারাগ্রাফ গুলো আছে যেগুলো আমি তৈরি করেছি এগুলো নিজে হাতে, সেইগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। তো ডেফিনেটলি আপনারা 10টা প্যারাগ্রাফ আপনারা আজকে সিলেক্ট করে ফেলবেন। এই 10টা প্যারাগ্রাফ থেকে আপনার হচ্ছে ইনফরমেশন গুলো সিলেক্ট করার চেষ্টা করবেন, মানে ইনফরমেশন কি কি জানবেন সেটা সিলেক্ট করবেন। যেমন মোবাইল ফোন যদি আপনার পরীক্ষায় লিখতে আসেন, মোবাইল ফোন নিয়ে আপনি কি কি লিখতে চাচ্ছেন এইটা লিখবেন। মানে 10টা প্যারাগ্রাফ আমি নামও বলে দিচ্ছি: কম্পিউটার, টি প্লান্টেশন, উইন্টার মর্নিং, ট্রাফিক জ্যাম 4টা, জুলাই মুভমেন্ট 5টা, রেমিটেন্স 6টা, এনভায়রনমেন্ট পলিউশন 7টা। এখানে 7টা আছে, মোবাইল অ্যাডিকশন 8টা, 8টা এখানে আছে। তারপর আপনার গ্লোবাল ওয়ার্মিং একটা বললাম 9টা, আর ওই যে ইনভেস্টমেন্ট সামিট এই 10টা। এই 10টা প্যারাগ্রাফ আজকে আপনারা রাত্রেবেলা বা কালকে বসবেন, এই 10টা প্যারাগ্রাফ খাতায় লিখবেন। 10টা পেজে, 10টা পেজে 10টা প্যারাগ্রাফের নাম লিখে এর ভিতরে আপনি কি কি জানতে চান, মানে কি কি জানলে আপনি প্যারাগ্রাফ লিখতে পারবেন সেটা লিখবেন। হ্যাঁ, লিখে এইটা আমাকে একটু যারা পারেন পাঠাইতে পারেন, আমি দেখবো যে আপনার কল্পনা শক্তির ঘটনাটা কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ধরতে পারবো যে আপনি প্যারাগ্রাফ লিখতে পারবেন কি পারবেন না। যদি 5টা বা 7টা পয়েন্ট আপনি যদি ধরতে পারেন এগুলো, তারপরে আপনার কাজ হবে ওই তথ্যগুলো জানা রিলায়েবল সোর্স থেকে। আমার শিটেও থাকতে পারে অথবা আপনার পত্রিকাতে অথবা ইন্টারনেট যেখান থেকে হোক, ওইগুলো মুখস্থ করা। হ্যাঁ, দেন আপনি নিজে লিখবেন কয়েকবার, তাহলে আমি আপনার মূল্যায়নটা করতে পারবো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা কি? আমার মনে হয় যে আমি ক্লিয়ার করতে পারছি আর কি। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ,
হ্যাঁ বলেন দেখি ক্লাইমেট চেঞ্জ নিয়ে নাইম কি বলতে চাচ্ছে আমাদের, ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং? ক্লাইমেট চেঞ্জ নিয়ে স্যার আমি মানে ক্লাইমেট আমি 7-8টার মতো প্যারাগ্রাফ লিখছিলাম 2 দিন আগে। তো আচ্ছা। দেখেন তো স্যার ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি একটু 1 মিনিট বলি। দেখেন তো স্যার এটা কেমন হয়। 10-12টার 12-13টার মতো সেন্টেন্স আছে এখানে। হ্যাঁ। 1 মিনিট। Climate change is the most important issue at present world. হ্যাঁ। Nowadays, it is changing day by day. Now, it is a major concern. In fact, climate on Earth is constantly changing. Various factors are responsible for it. হ্যাঁ। There are man-made and natural. The natural causes are variation in solar radiation, orbital variation, and ocean variability, etc. Human activities are also responsible for it. We are cutting down trees and destroying forests. This affects the climate largely. Besides use of CFC and various other chemicals in industry causing serious harm to the ozone layer in the atmosphere. As a result, there is a rapid increase in Earth's average temperature causing greenhouse effect. It আচ্ছা। has serious impact on the life. So we all should be careful of it for our own betterment. হ্যাঁ। স্যার এইটুকু লিখে মানে এইটুকু মুখস্থ করছিলাম আমি। হ্যাঁ না ভালো হয়েছে, ভালো হয়েছে, তবে একটা জায়গা কয়েকটা জায়গা আমি একটু টাচ করি। আপনি যখন জি স্যার। লাস্টে লিখলেন যে হচ্ছে উই শুড কেয়ারফুল অ্যাবাউট, হ্যাঁ, এখানে আপনি হুম, হচ্ছে কিছু আরো কয়েকটা কথা এখানে অ্যাড করার চেষ্টা করবেন। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার রেসপন্সিবিলিটি গুলো এখানে প্রকাশ করবেন, যে আমাদের ক্লাইমেটকে মানে সাস্টেন রাখার জন্য হোয়াট শুড উই ক্যান ডু। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে বলবেন যে উই শুড কনসিয়াস, মানে আমাদের সচেতন হওয়া উচিত বা অ্যাওয়ার হুম, হওয়া হুম, উচিত। গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে মানে বেশি বেশি গাছ লাগানো উচিত, হ্যাঁ, মাস মোর টি হুম। প্লান্টেশন, এটা দরকার। জি স্যার। তারপরে লিখবেন উই যে প্লান্ট মোর ট্রিজ। হ্যাঁ হ্যাঁ উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। হ্যাঁ, তারপরে আপনি হচ্ছে ওখানে লিখবেন যে আমাদের যে মানে কেমিক্যাল বা হ্যাজার্ডাস যে ওয়েস্টেজ গুলো আছে, যেমন প্লাস্টিক, পলিথিন, হ্যাঁ, জি এইগুলোর স্যার। আমার অ্যাবিউস বন্ধ করা উচিত। হ্যাঁ, যাতে আমরা এনভায়রনমেন্টকে সাস্টেন করতে পারি। ঠিক আছে। তারপরে জি আমাদের স্যার। হচ্ছে ফসিল ফুয়েল যেগুলো, যেমন হচ্ছে আপনার জীবাশ্ম জ্বালানি, মানে হচ্ছে তেল, গ্যাস, হ্যাঁ, অয়েল, গ্যাস, আপনার হচ্ছে যেগুলো কাঠ, এইগুলো উড, এইগুলো বার্নিং, যেটা পুরানো, এটা কমানো উচিত। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার। তারপরে আপনার বলবেন যে আমরা সোলার এনার্জি এগুলোকে মানে অ্যাকসেপ্ট করা উচিত, এরকম 4-5টা আপনার তার তো আরো বড় হয়ে যাবে, এটাই 1-1.5 পেজ চলে গেছে। না হোক হোক, বড় বড় ছোট বিষয় না, আপনার মৌলিক কথাগুলো এখানে লিখতে হবে। এগুলো আপনার হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে লিখবেন। আচ্ছা, ওখানে আপনি এনভায়রনমেন্টের পলিউশনের যে কারণগুলো লিখেছিলেন, ক্লাইমেট চেঞ্জের কারণ, তার মধ্যে আপনি সিএফসি গ্যাস গুলোর কথা বলছেন, কার্বনের জি কথা স্যার। বলছেন, এগুলো খুবই ভালো। গাছ কাটার কথা বলছেন, এগুলো খুবই ভালো। ঠিক আছে। তারপরে জি হচ্ছে স্যার। আমাদের প্রাকৃতিক প্রাকৃতিক কইছি, আবার মানে হ্যাঁ 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 মানুষের সৃষ্ট হ্যাঁ গুলাই আবার কইলাম, ইন ঠিক আছে। এনভার আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশন সেটার কথা ওখানে একটু উল্লেখ করে দেবেন। ইন্ডাস্ট্রি আমাদের এনভায়রনমেন্টকে কিভাবে দূষিত করতেছে, আনপ্ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হচ্ছে কনস্ট্রাকশন মানে দূষণ করতেছে আমাদের, এরকম 3-4টা আরো কারণ দিয়ে দেবেন। আর এইগুলো দিলে দেখবেন যে আরো সুন্দর হবে জিনিসটা, আপনার আই ক্যাচিং হবে কয়েকটা গান। আর যদি কিছু জি পারেন স্যার। তথ্য দিবেন, ইনফরমেশন 2-1টা তথ্য, বেশি না। যেমন আমাদের দেশে এনভায়রনমেন্ট, আপনি ক্লাইমেট চেঞ্জ লিখছেন, ক্লাইমেট চেঞ্জের কারণে উইদিন 10 ইয়ার্স এর মধ্যে ইউনাইটেড নেশনস এর আইপিসিসি যে কথাটা বলেছে যে আমাদের লো ল্যান্ড যেগুলো আছে, এই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, এইগুলো অঞ্চলের মিনিমাম 6% ল্যান্ড অথবা কেউ 10% ল্যান্ড আন্ডার ওয়াটারে চলে যাবে। বুঝতে পারছেন? পানির নিচে জি চলে যাবে। স্যার। এটা একটা বিশাল অ্যালার্মিং ব্যাপার। তাহলে আপনার ধরেন আমাদের 6-7টা জেলা চলে যাবে। তাহলে জি এখানে স্যার। আচ্ছা স্যার, যেটা আপনাকে আমি বললাম এতটুকু লিখলে স্যার 5-এর ভিতর কত পাবো? না ভালো মার্ক 3-4 পাবেন। পাবো? এখানে আরো কয়েকটা বিষয় আছে, আপনার বানানগুলো খেয়াল করতে হবে। যদি না, বানান এটুকু লিখলে বানান ইনশাল্লাহ ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার 3 মার্ক বা 3.5 মার্ক পেয়ে যাবেন, অসুবিধা নাই। হ্যাঁ, ও, পাঁচ মার্কে। তো আর এই যে আমি পাশে যে 5 পাওয়া কথাগুলো থেকে বললাম, জি স্যার। এগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। এইগুলো হচ্ছে এই তো নিজে লেখার জন্য এগুলো আপনি পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে আরেকটু 2-1টা জিনিস অ্যাড করে দেবেন সুন্দর। আর প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুর দিকে আপনি ব্রেক থ্রু ইনফরমেশন দিবেন, 2-1টা ইনফরমেশন দিবেন। ঠিক আছে, যাই হোক, মানে একটা ডেটা দেওয়ার চেষ্টা করবেন, একটা হলেও ডেটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। জি হ্যাঁ। স্যার। আর স্যার ওই যে ক্লাস শেষে একটু স্যার ওই আপনার ওই কোর্স আর হচ্ছে একটু পরীক্ষা নিয়ে একটু আপনার সাথে কথা বলবো। আচ্ছা, ফোন দিছিলাম তাহলে আপনাকে, কিন্তু আমাদের একটু আরেকটা ব্যস্ত জিনিস ছিলেন। আজকে আছে কম্পিউটারের মেমোরি নিয়ে।
মেমোরিটা আমি